শাহিদ হোসাইন, বয়স কত আপনার? আমার বয়স বর্তমানে 31 রানিং চলে। 31 রানিং। আপনি সিক্রেটস অনুষ্ঠানে আপনার জীবনের অপরাধ কাজকে বলতে যাচ্ছেন এবং আপনার বেশভূষা দেখে সুন্নতি বেশভূষা, এইরকম গেস্ট যখন আমি সিক্রেটস অনুষ্ঠানে প্রথম দিকে পেতাম আমার খুব অবাক হতো যে এটা আসলে মানুষ রিসিভ করতে পারবে কিনা। বাট আমি নিজে বিলিভ করি যে সবাই জীবনে ভুল করে, তো সেই জায়গাটা থেকে মানুষকে শেখানোর জন্য নিজের ভুলের যে পরিণতি সেটা একটু জানা উচিত। তো আপনি এসছেন আজকে এবং আপনার নিজের একটা উদ্দেশ্য আছে, আপনি যেটা অনুষ্ঠানের শুরুতেই বলছিলেন। ঠিক আছে, আপনি শুরু করুন যেখান থেকে আপনি বলতে চান, শৈশব থেকে। প্রথমে আমি ব্যাকগ্রাউন্ডটা একটু জানবো, আপনার কোন জেলায় জন্মগ্রহণ করেছেন? আমার হোম ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জে। ঠিক আছে হোসাইন জি, বলুন প্লিজ। একদম ছোটবেলা থেকেই বলছি শিওর। যে যখন আমার খেয়াল হয়, আমার যে বড় ভাই ওনারা আমাদের গ্রামে, পরের গ্রামে একটা হাই স্কুল আছে, জি, সে ওইখানে যাইতো পড়ার জন্য, কিন্তু আমি ছোট ছিলাম, আমি তাদের সাথে যাইতে পারতাম না। আচ্ছা। তারপর কিছুদিন পর আমাদের বাড়ির পাশে একটা নতুন স্কুল হয়। স্কুল হওয়ার পরে মানে ওইখানে ভর্তির জন্য সবাই ডাকে। আচ্ছা। আমি স্কুলের পাশে যে একটা পুকুর ছিল ওখানে মাছ ধরতেছিলাম। তারপরে শুনি যে স্কুলে বই দিবে। আচ্ছা। তারপরে বাড়িতে গিয়া পরিষ্কার হয়ে তারপর জামা কাপড় পরে স্কুলে যে গিয়েছিলাম বই আনার জন্য, কিন্তু আমি তে একদম লেখাপড়া জানতাম মানে কিছুই পড়তাম না। তাহলে যারা নাকি নাম লিখতে পারে তাদেরকে বই দেওয়া হইতো। আচ্ছা। তো আমি নাম লিখতে পারতাম না, এই জন্য আমাকে বই দেওয়া হয় নাই। আচ্ছা। তারপর আমি দৌড়িয়ে বাড়ির কাছে চলে আব্বুর কাছে চলে যাই। আমি বলি যে আব্বু, আমি তো যে নাম লিখতে পারি না, এই জন্য বই দেয় না আমাকে। পরে আব্বু আমাকে নিয়ে গেছে, আর যেখানে স্কুলটা হয়েছে ওইটা আমাদের জায়গাতে ছিল। আচ্ছা, তো বাবা কি করতো আপনার? বাবা দিনমজুর কৃষক ছিল। কৃষক ছিল। আপনার কয় ভাই বোন ছিলেন? আমরা 3 ভাই 2 বোন। আপনি সবার বড়? আমি সবার ছোট। সবার ছোট ছিলেন। আচ্ছা। তারপরে যে আমাকে বই দিল, বই দেওয়ার পরে আমি যে 1-এ ভর্তি হই। তারপরে আমি যে পরীক্ষায় ফেল করি, 1-এ 2 বছর থাকি। আচ্ছা। তারপরে এইবার ধারাবাহিক যে 5ম শ্রেণী পর্যন্ত পড়ি। 5ম শ্রেণী পড়ার পরে স্যার ইংলিশের জন্য খুবই আমাকে মারপিট করে, তো ইংলিশ পারতাম না। আচ্ছা। আর আমার ফ্যামিলি কেউ শিক্ষিত ছিল না। আচ্ছা। তো যে বাড়িতে আমাকে যে পড়াইবো, স্কুলে যতটুকু পড়তো বাসায় এসে এটুকু আমি প্র্যাকটিস করতাম। আচ্ছা। কিন্তু আমার যে বড় ভাই বড় বোন এগুলা কারো তেমন একটা শিক্ষিত ছিল না। আমার বাবা ছিল না, মায়ও ছিল না। আচ্ছা। যে স্যারের কাছে পড়তাম, একটা হিন্দু স্যারের কাছে, ওই স্যারে মানে যে অঙ্ক খালি যে কইরা দিত, কিন্তু অঙ্ক কিভাবে করব মূল সূত্র এগুলো শিখাইতো না। মানে যে আমার কেউ পড়াই না ধরতে গেলে, আমি যতটুকু নিজে আগ্রহ থেকে যে লেখাপড়া করেছি আর কি, ইংলিশ যতটুকু জানি, অঙ্ক বাংলা এগুলা। তারপর ওই স্যারে খালি ইংলিশের জন্য মারে। তারপর একদিন যে পরিকল্পনা করলাম যে আমি স্কুল আর পড়বো না, মাদ্রাসা লেখাপড়া করবো। আমগো এলাকা থেকে কয়েকজন লোক ঢাকা চকবাজার একটা মাদ্রাসা পড়ে, সবচেয়ে পুরাতন মাদ্রাসা বাংলাদেশের ভিতরে, বড় কাটার মাদ্রাসা। তা আমি বলছি আমি ওইখানে লেখাপড়া করবো। আর আমার আব্বু যে বলে যে আমি মরার পরে যেন আমার জন্য দোয়া খেরাত করতে পারে, একটা ছেলে যে তৈরি করে যেতে পারি, তাহলে অনেক কিছু। আপনি নিজে থেকেই মাদ্রাসায় পড়ে? একদম যে নিজে থেকেই। কোন ক্লাস তখন আপনি? ক্লাস 5-এ? ক্লাস 5-এ। ক্লাস 5-এ, ওকে। তারপরে আমার যে ফুফাতো ভাই, উনি ঢাকা বড়গন্ধা মাদ্রাসায় পরে, তার সাথে যোগাযোগ করে। তো একবার যাই, যার ভর্তি হইতে পারি না, মানে যে ছাত্র সংখ্যা মানে ফুল হয়ে গেছে, নিব না। তারপর একটা আশ্বাস দিছে কুরবানির পরে আসলে ভর্তি হওয়া যাবে, মানে ওই সময় কিছু ছাত্র চলে যায়। যে তারপরে কুরবানি আসার পরে মাদ্রাসায় ভর্তি হই। মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে যেখানে মক্তবে যে 2 বছরে মানে যে কমপ্লিট নাজারা কমপ্লিট, ওই মানে ওইখানে আমার 3 বছর লেগে যায়। 3 বছর লাগার পরে হেফজোর জন্য একটা ইন্টারভিউ দিই, ওই ইন্টারভিউতে আমি পাস করি। পাস করার পর আমি ওই মাদ্রাসায় আবার হেফজ শুরু করি। আচ্ছা। পড়ালেখা মোটামুটি ছিলাম, কিন্তু সবক ভালোই দিতে পারতাম, পিছনে পরে ইয়াদ রাখতে পারতাম না। আচ্ছা। আচ্ছা। যে ওইখানে আমি হেফজখানে 1 বছর, মানে এমনি হেফজখানে মানে কোরআনের হাফেজ হওয়ার জন্য ভর্তি হয়েছেন? জি। তারপরে যে ওই মাদ্রাসায় আমার আরো কিছু আত্মীয় পড়তো। তা রমজান মাসে আমার যেই আত্মীয়, হ্যাঁ আবার তারাই পড়ার জন্য দেশে চলে আসছে, আমি একাই ছিলাম। আচ্ছা। তারপরে ওইখানে একটা ছেলের সাথে আমার যে একটা জ্ঞানজাম হয়, মারপিট হয়। মারপিট হওয়ার পরে ওই ছেলেটার যে কপাল দিয়ে রক্ত বাইর হয়, এটা দেখা আমি আর মাদ্রাসা থাকি না, চলে এসেছি বাড়িতে।
আচ্ছা, তখন আপনি কোরআনের কতটুকু কম মুখস্থ করতে পেরেছেন? এই যে 5 পারা লাস্টের দিক পারা। দিয়া, আচ্ছা, ওকে। 30 থেকে 26 পর্যন্ত লাস্টের দিক থেকে মুখস্থ করতেছেন? লাস্টের দিক থেকে মুখস্থ করছি। আচ্ছা এটা একটা সিস্টেম মাদ্রাসার, মানে যে সহজ পারাগুলা মাদ্রাসা ওইগুলো আগে পড়ায়। আচ্ছা, তারপরে হচ্ছে ওই প্রথম দিক তারপরে থেকে আসে। যে তারপরে চলে ওর আসছেন সাথে বাড়িতে। মারপিট এলাকাতে চলে আসছি, আমিও কিছু ব্যথা পাইছিলাম। তারপর বয়ার আমি যাই না, বাসায় চলে আসছি। বাসায় গিয়ে বলছি যে মাদ্রাসা আমার একটু ছাত্র মাত্র চলে গেছে, 20 তারিখে 20 রমজান বন্ধ দিয়ে দিত। আমি একটু আগে চলে আসছি, ভাল লাগে না, সব ছাত্র চলে যেতে ফাফল লাগতেছে জি। বাড়ির জন্য। মানে তারপরে ঈদের পরে মানে আমার যে ফুফাতো ভাই ছিল, ওনার বললাম এই ঘটনা, ভাই আমি ওইখানে যাইব না। আমারে আর ওনার আপন ভাই এই যে দুজনে মিরপুর 12 নম্বর একটা মাদ্রাসায় দেয়। এই যে মিরপুর 12 নম্বর মাদ্রাসায় দেওয়ার পরে ওইখানে এই যে মোটামুটি 3 বছর পড়ি। এই যে ওইখানে 23 পারা পর্যন্ত পড়ি। এই যে 23 পারা পর্যন্ত পড়ি। যে মাঝখান দিয়ে একটা ঘটনা হয়েছে, একদিন আমি সবক ঠিকই দিতে পারতাম কিন্তু পিছনে ইয়ে রাখতে পারতাম না, যে পাড়াটা শেষ করতাম ওটা দেখা যেতেছে পরবর্তী রিপ্লাই দিতাম, আবার দেখা দাঁড়ায় দাঁড়ায় পুরা পাড়া এই যে ফুজুরটা শোনাইতে হইতো। মানে আপনি ভুলে যেতেন, মানে মুখস্থ করলে আপনি ভুলে যেতেন? ভুলে পিছনে ওই সপ্তাহখানিক থাকতো, মাথায় মনে থাকতো, তারপর আপনি ভুলে যেতেন? ভুলে যেতাম। এটা কি ভুলে যেতেন কারণটা কি? আপনি চর্চা করতেন না এই কারণে ভুলে যেতেন, নাকি এমনিতেই ভুলে যেতেন? চর্চা করতাম, অনেকের মানে যে অনেকে বলে যে অনেকের মানে যে জ্ঞান শক্তি কম। হ্যাঁ, এটা সত্য কথা। আমি নিজেও ক্লাস 5 পাশ করার পরে কিছুদিনের জন্য আমি হিফজ মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম। ইটস আ লং স্টোরি। আমি এটা বিশ্বাস করি, কারণ আমি দেখেছি যে ওই সময়ে আমি প্রায় 10 দিনে, আপনাদের তো যেটা থাকে কোরআন শরীফ ধরার আগে তো বোধহয় কায়দা পড়ায়, তারপরে সেফারা পড়ায়, তারপরে হচ্ছে কোরআন শরীফে যায়। তো কায়দা এবং সেফারা আমি 10 দিনে শেষ করে ফেলেছিলাম, এবং আমাকে বলা হলো যে তুমি আরো পড়ো, আবারও কায়দা সেফারা পড়ো, এখনই কোরআন শরীফ নিতে হবে না। তো যাই হোক, সামহাও কন্টিনিউ করা হয় নাই, মাদ্রাসার পরিবেশের কারণে হোক। গায়ে আমি যেটা দেখেছিলাম, আমার সে সময় এখনো মনে আছে যে প্রচুর মারতো। আমি সব মাদ্রাসার শিক্ষককে আমি সম্মান রেখে কথাটা বলতে চাই, কারণ তারা গুরুজন, মেরে পিঠেই মানুষ করেন। কিন্তু আমি ওই যে ক্লাস 5-এ পড়া ছোট্ট একটা বাচ্চা, তার মনে একটা খুব ভয়ঙ্কর রকমের প্রভাব পড়লো ওই সময়টাতে। আমি দেখলাম যে আমার এই সভাপতি আমার পাশে বসে খাওয়া দাওয়া করছে, হঠাৎ করে হুজুর ডেকে নিয়ে মারছে। কেন মারলো? মারার পেছনের অন্যতম কারণটা হচ্ছে সে ছিল অন্ধ হুজুর, এবং তাকে যে খাবার দেওয়া হয়েছিল, তো ওই খাবারের প্লেটটা নাকি ভালোভাবে পরিষ্কার ছিল না। তো যে কারণে, এবং ওই মারটা ছিল এত অমানবিক মার, এইরকম মারবে আমার কখনো ওই বয়সে কখনো চোখে দেখিনি। তো সামহাও আমার আর ভালো লাগেনি, জিনিসটা ভালো লাগেনি। আমার মাও পছন্দ করছিলেন না কোনো না কোনোভাবে যে ছেলেকে এত ডিস্টেন্সে রাখা, তো আমার আর কন্টিনিউ করা হয়নি। কিন্তু এইটা ঠিক মানে বলার অপেক্ষা রাখে না যে কোরআন শরীফ, এই যে মাঝে মাঝে আমরা এরকম একটা খবর শুনি যে 1 মাসে কোরআনের হাফেজ, আবার 3 মাসে কোরআনের হাফেজ। সাধারণত ধরা হয় যে 2 থেকে 3 বছর সময় লাগে। কিন্তু এই যে 1 মাস, 1.5 মাস, 2 মাসে কোরআনের হাফেজ বা 3 মাসে কোরআনের হাফেজ, এটা আমি বিশ্বাস করি। আল্লাহ কিছু কিছু মানুষকে কিছু কিছু স্মরণ শক্তি দেন যেটা এক্সট্রা অর্ডিনারি, এবং তারা আসলে এই যে 2 মাস 3 মাসে যে কোরআন শরীফ মুখস্থ করে ফেলেন, এটা তো আসলে অনন্য ব্যাপার। যাই হোক, আপনাকে আল্লাহ হয়তো বা এদিক থেকে একটু পিছিয়ে রেখেছিলেন, তো আপনি মুখস্থ করতেন কিন্তু আপনি ভুলে যেতেন, আপনি যেটা বলছিলেন। ভুলে যেতাম, এই জন্য হুজুরদের কাছে অনেক মায়ের খেতে হইতো। আচ্ছা, লাস্ট যদি পরে দেখা যেতেছে প্রস্রাবের বাহানা দিরা আমার সাথে বাইর হয়ে পড়ছি। আচ্ছা, যে জুতা সারাই, মানে মাদ্রাসা থেকে আমার সাথে পালানো। আচ্ছা, এই প্রথম আমি পালাইছি মাদ্রাসা থেকে। তারপরে সারাদিন বোটানিক্যাল গার্ডেন চিড়িয়াখানা ঘুরলাম, পরে খালি পায়ে পরে গুলিস্তান হয়ে যে আমাদের যে গ্রামের বাড়িতে চলে গেলাম। আচ্ছা, তারপরে আব্বাই মনে করছে অন্য কোনো সমস্যা কোনো নষ্ট করছে কিনা কেউ। তারপরে যে কবিরাজ যে চিকিৎসা করলো, মানে আমার কোনো সমস্যা হয় না। তারপরে আমি বললাম, তো তারপরে আমার আব্বাই আমাকে নিয়ে গেছে মাদ্রাসায়। আমার আব্বারা খুব যে হুজুরটা পছন্দ করতো, যাওয়ার সময় গ্রাম থেকে যে কই মাছ পিঠা এগুলা হুজুরদের জন্য নিয়ে যেত। খুবই আমার আব্বার খুব মহব্বত করতো। তো গেছি পরে কিছু বলে নাই, আমি পড়তে থাকতেছি, ওই আবার এই সমস্যা পিছনে ইয়ার থাকে না, আমুক তো শোনাতে পারি না, সবকে মাঝে মধ্যে শোনাতে পারি না। পরে লাস্ট পর্যন্ত আমি যে হুজুরের কাছে পড়ছিলাম, ওই হুজুরে আমাকে ওনার কাছে বাদ দিয়ে কয় তুমি অন্যজনের কাছে শোনাও গিয়া। আরো 3টা হুজুর ছিল, পরে ওনারা বাদ দিয়া একজনের কয়েকদিন শোনালাম, আরেকজনের কয়েকদিন, এরকম করতে 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 এই যে প্রায় বছর শেষ হয়ে গেল। ওইখানে 3 বছর পড়ছি, 3 বছর 23 পারা পর্যন্ত বললাম। তারপর পরের বছর আমার রাখবো না। তো দেখা যাচ্ছে হুজুরদের এটা একটা মানে যে আমি মনে ভুল ছিল, যদি আমার গার্জিয়ান ডাইকে যদি সমস্যার কথা যদি বলতো, তাহলে গার্জিয়ানটা ব্যবস্থা নিতে পারতো। তো আমার গার্জিয়ান ততটা কেয়ারফুল ছিল না।
মানে ওনারা সাধারণ লোক ছিল, মানে যে ওনাদের দোষ আমি দিব না, মানে ওনার দিক থেকে ওনারা মনে করছে আমার ছেলে যা ভালো মনে হয় তাই করবো। আচ্ছা, পরে ওই মাদ্রাসার একটা ছাত্র হাফেজ হয়ে গেছে, হ্যাঁ অন্য একটা মাদ্রাসা আবার গিয়ে ভর্তি হয়েছে, হেরও না করে দিছে। কিছু কিছু ছাত্র যারা একটু উসলিং করবে তাদের না করে দিছে। আমার শুধু এই যে আমি 3 বছর কিছু করতে পারি নাই, সর্বোচ্চ মানে যে মাদ্রাসা 3 বছর যে একটা ছেলে হাফেজ না হইতে পারে, তার মানে যে পরবর্তী সে আর ভালো হাফেজ হইতে পারবো না। আচ্ছা, তো 3 বছরে আপনার কি অবস্থা ছিল, মানে ওই সময় কত পারা মুখস্থ করতে যে 3 বছরের মতো 23 পারা পড়ছে। 23 পারা পড়েছেন, কিন্তু ভুলে গেছেন। ওদের মাঝখানটা কিছু কিছু আছে, মাঝখানটা কিছু চলে গেছে, আচ্ছা, এরকম আছে। ঠিক আছে, তারপর এই যে তারপরে যে আমি তো এখন তো দেখা যায় আমার হেফজ শেষ করতেইব, তারপরে ওই ছেলের মাধ্যমে আরো লোকের মাধ্যমে মাঝখান দিয়ে এর মধ্যে একটা মানে এই যে একটা কথা রাখি গেছে, এটা আমি আজও তার কোনো সন্ধান পাই নাই। আমার আবার কিছু জিনিসের প্রতি লোভ ছিল খুবই, মানে আকর্ষণ জিনিসগুলোর প্রতি। কিরকম? যে ওই মাদ্রাসা কারেন্টের কাজ করছে, কিছু তার স্টোরে ছিল। আচ্ছা, আমার ছোটবেলা থেকে কারেন্ট বিষয়ে একটু ছিল, কৌতূহল ছিল, আগ্রহ ছিল। তারপর ওইখান থেকে আমি 1 কয়েল তার নিয়ে যাই বাসায়। এটা কি পড়া অবস্থায়? মানে পড়া অবস্থায় নাকি যখন আপনি বের হয়ে গেলেন তখন? পড়া অবস্থাতে 1 কয়েল। 1 কয়েল বলতে 1 কয়েল বলতে কি বুঝবো, হিসাবটা কি আসলে? 1 কয়েল বলতে আপনার যে 200 গজ। 200 গজ। আচ্ছা, 200 গজ তার আপনি চুরি করলেন? চুরি করলাম এখানে, প্রথম জীবনে চুরি করা। না এমনি তো ছোটবেলা দেখা যায় বাড়ির আম চুরি করতাম, জাম চুরি করতাম, বিভিন্ন কিছু এলাকাতে। এটা ওই টুকটাক যেগুলো বাচ্চারা যেটা করে, ওইটাকে আমি চুরি বলবো না। ওইটা হয়তো অনেকে শখের ইয়ে মানে না বুঝেই করে আর কি, কিন্তু এটা তো বুঝে শুনেই চুরি করা। আচ্ছা, বুঝি 1 কয়েল তার নিলাম। তারপরে আবার কিছুদিন পরে দেখলাম নতুন তার আনছি, আবার ওইখান থেকে 1 কয়েল তালা টাঙ্কে রাখছিলাম আমার ট্রাঙ্কে। আচ্ছা, পরে ওই ট্রাঙ্কটা ওই দিনকে রাত্রে গায়েব হয়ে গেছে। 1 কয়েল তার বাড়িতে নিয়েছিলাম, বাড়িতে নিয়ে বিভিন্ন কাজে ব্যবহার করছি। 1 কয়েল তারা নিয়ে আমি টাঙ্গে রাখছিলাম কিছুদিন পরে আবার, কিন্তু ওই তার সহকারে টাঙ্গি গায়েব হয়ে গেছে। ওই টাঙ্গের সন্ধান আর পাইলামই না। তো তারপরে এই মাদ্রাসাতে চলে গেলাম, আমার না করে দিল এই যে মানে যে আমার পুরাতন ছাত্র ভাইদের মাধ্যমে অন্য একটা মাদ্রাসায় ভর্তি, মিরপুর 1 নাম্বার বাস স্ট্যান্ড। এই যে নতুন মাদ্রাসা গেলে পিছনের পড়াগুলো আগে হুজুর দিয়ে শোনাইতে হয়, শোনাইলাম। পরে আবার নতুন সবক নিছি। এই টাইমে আবার মাদ্রাসার যে বার্ষিক মাহফিলাই বসছি, মাহফিলের সময় ফাঁকরি দিয়ে দিল আমাকে, হাবেস না। তারপর ফাঁকরি দিয়ে দিল। ওকে, আমি বললাম আমি হাবেস না। তারপর শুনে না এরা, পাগড়ি দেওয়ার পরে আবারও পড়া যায় আর কি। আবার ওই মাদ্রাসার যে মেন যে বড় হুজুর মুহতামিম ছিল, ওই বক্তা ছিল, বিভিন্ন জায়গাতে ছাত্রদের ওয়াজ যে নিয়ে যাইতো। মানে ছাত্রদের পড়ালেখা তেমন হয় না, বিভিন্ন মাহফিলে নিয়ে যায়, পরে বিভিন্ন কালেকশন করায়, যে আপনার ছাত্রদের দ্বারা শারীরিক খেদমত নেয়। শারীরিক খেদমত বলতে? শারীরিক খেদমত ওনার খেদমতের জন্য ব্যবহার করে। ওনার আবার যে কিছু কিছু অভ্যাস আবার ছিল, খারাপ ছিল। ওকে, তারপরে উনি যে কবুতর লালন পালন করতো, এইগুলা ছাত্র দিয়ে করাইতো। আচ্ছা, এই যে প্রতিদিন সকালে এই যে একজন ছাত্র হুজুরের রুমে যাইব, আচ্ছা, পরের দিন সকালে বাইর হইব, মানে হুজুরের সাথে থাকবো সারাদিন, সেই হুজুরের সঙ্গে থাকবো। হ্যাঁ, হেফসখানা থেকে একজন ছাত্র ওনার নির্দেশ দেওয়া হইতো। উনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিল, ছাত্রদের মানে যে খরচ বরচ উনি বিয়ার করতো, বাহির থেকে সংগ্রহ করতো। আচ্ছা, আচ্ছা। ওনার মাদ্রাসা যত শিক্ষক ওনার আন্ডারে ছিল, উনি নিয়োগ দিত, ওনার পরিচিত। আচ্ছা, আপনি গিয়েছেন, আপনি খেদমত করেছেন? হ্যাঁ, আমি। তো আপনার অভিজ্ঞতা কি ছিল, কি কাজ করেছেন? যেমন উনি আমার সাথে ঐতিহ্য করতে চাইছিল, আমি যে করতে দিই নাই। কি বলেন? যে মানে যে ওনার শরীর যে মেসেজ করতে হইতো, সম্পূর্ণ শরীর, প্রথম যে পাও দিয়ে হাত দিয়ে, তারপর উনি নিজেই তিনি তো হাত। তো এরকম ঘটনা ঘটার পরে কি হলো? আপনি তো ফার্স্ট টাইম এরকম একটা ঘটনার মুখোমুখি হলেন, এরপরে আপনি মাদ্রাসায় কি বাইরে এসে কাউকে বলেননি, আপনার সহপাঠীদেরকে বলেননি যে কি হয়েছে আপনার সঙ্গে? সবাই জানে এগুলা। কি বলেন? সবাই জানে, সবার সাথে হয়। আর ওনার কিছু কিছু পছন্দের ছিল, ছাত্র ছিল, ওদের বরণ পোষণ, জামা কাপড় সব উনি নিজে বরণ করতো। যে উনি ওই লোকটা মারা গেছে, আল্লাহ তাআলা বেহেশত নসিব করুক, মাফ করে দিক। আমরা তো সবসময় এইটাই দোয়া করব, কিন্তু খুব দুঃখজনক না, আমরা পত্রপত্রিকায় মাঝে মাঝে এরকম পাই, আমাদের সোশ্যাল মিডিয়াতে এরকম ঘটনা আসে যে কোনো একজন হুজুরের দ্বারা ওই মাদ্রাসার শিক্ষক মানে ছাত্র বলাৎকার, এরকম ঘটনা আমাদের চোখে পড়ে। এতে আসলে মানুষের মনে হয় কি, যেমন ধরেন আপনি আমার সামনে বসে আছেন, তো আপনাকে আমি যদি রাস্তায় দেখি, না জানি না শুনি বুঝি, তো আপনার প্রতি আমার সেন্সটা কি করে করবে? আপনার মুখে দাড়ি, মাথায় টুপি, এটা ধর্মীয় একটা লেবাস, অন্তর থেকে অটোমেটিক্যালি একটা সম্মান আসে না?
তো আপনার সম্পর্কে আমার পারসেপশন হবে আপনি অত্যন্ত সম্মানিত একজন মানুষ, আল্লাহওয়ালা একজন মানুষ। কিন্তু এই মানুষটা যখন খুব গর্হিত অন্যায় করে ফেলে, খুব ভয়ঙ্কর রকমের অন্যায় করে ফেলে, তখন হয় কি ওই পারসেপশনের জায়গাটা, সমস্ত জায়গাটাই ক্ষতিগ্রস্ত হয় এবং মানুষটা আসলে এত বাছবিচার করে চিন্তা করে না। হয় কি ধাক্কাটা এসে লাগে সব জায়গাতেই। সেই জায়গাটা থেকে হয় যখন মানে আপনি যেসব প্রতিষ্ঠানে কাজ করছেন তখন আপনার একটা খারাপ রেপুটেশন হয়ে যায়, মানে কিন্তু ওই প্রতিষ্ঠানের গায়ে গিয়েও কিন্তু একটু আঁচাল লাগে। যদি বলেই ভাবে যে ধর্মের যেই ঝান্ডাটা, সেই ঝান্ডাটা যারা বহন করছেন তারা যখন একটা খারাপ কাজ করে ফেলেন তখন এই আঁচটা কোনো না কোনোভাবে ঘুরে ফিরে গিয়ে ওই জায়গাগুলোতে প্রশ্নবিদ্ধ করে ফেলে যে এত প্র্যাকটিসে থাকার পরেও কেন এই মানুষগুলো ভুল করে, এত প্র্যাকটিসে থাকার পরেও কেন এই মানুষের দ্বারা এই ধরনের অন্যায় হয়। তো এখানে একটা কথা আছে, মানুষ যে কেউই ভুল করতে পারে, মানুষ যে কেউই অন্যায় করতে পারে। যুগের পর যুগ ধরে আধুনিক শিক্ষা তো কয়েক বছরের, আমি মনে করি কয়েকশো বছরের ইতিহাস হচ্ছে আধুনিক শিক্ষা, কিন্তু তারও অনেক আগে থেকেই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, এবং এখান থেকে অনেক জ্ঞানী গুণী আলেম, অনেক দার্শনিক, অনেক বড় বড় স্কলাররা বের হয়েছেন। সো উইথ ডিউ রেসপেক্ট, বিষয়টা আসলে মাদ্রাসা কেন্দ্রিক ইস্যু আমরা না করি, বিষয়টা আমরা হুজুর কেন্দ্রিক ইস্যু না করি, আমরা বরং বিষয়টাকে এভাবে নেই যে এটা ওনার ব্যক্তিগত জীবনের ভুল এবং এই ভুলটা এটা ওনার দায়টা ওনারই, এটার এটা প্রতিষ্ঠান কেন্দ্রিক না, ধর্মীয় কেন্দ্রিক না, অন্য কোনো বিষয় না। সো এটা এই কথাটা আসলে যারা মাদ্রাসায় পড়ছেন বা যারা ধর্মীয় বিষয়ে গবেষণা করেন বা যারা হুজুর আছেন, আলেম আছেন, তাদের প্রতি কোনোভাবেই আঘাত না দেওয়া না, আমরা শুধু একটা বিচ্ছিন্ন ঘটনাকে আমরা এখানে ফোকাস করছি, এটাই হচ্ছে বিষয়। জি, তারপর এবার চলতেছি। আমার সাথে সাবেক মাদ্রাসা থেকে 2 জন ছাত্র আসছিল, এর মধ্যে একজন ছাত্র যে ওই বড় হুজুর খুব প্রিয় ছিল, তার ওই ছেলে আর আরেকটা ছেলে মিল্লা যে হুজুরের গাড়ি চুরি করছে। আচ্ছা। তো গাড়ি চুরি করার পরে যে বিভিন্ন মামলা মোকদ্দমা গাড়ি উদ্ধার করছে, হেরা কিছুদিন জেল খাটছিল, জেল জরিমানা শেষ। তো ওই ছেলেটা আসছে দেখা করার জন্য, আসছিল মাদ্রাসায়, মাদ্রাসার আশপাশে। আমি দেখা করার জন্য গেছি, দেখে আমার ডাক দিয়েছে, গেছি। এই জন্য আমার যে হেফসখানার যে শিক্ষক আমাকে খুব যে মারপিট করলে একদম আর সাথে সাথে বহিষ্কার করে দিল। যে রমজান মাস ছিল, এখন আমি যাম কোথায়, আপনাকে বহিষ্কার করে দিল? আমার বহিষ্কার করে দিল। দেখে বাড়িতে এখনো যেতে পারবো না, তা বাড়িতে যাই নাই, ওরা বহিষ্কার করে দিল। হেগলগে আমি আবার যে কন্ট্যাক্ট করি, ওইখান থেকে আমার ভুলের একটু শুরু হয়। ওদের সাথে কন্ট্যাক্ট করার পরে কয় সমস্যা নাই, পর আমগুলোকে থাকবি খাবি। হেরা মূলত জুতা চুরি করতো বিভিন্ন মসজিদ থেকে। আচ্ছা। যে প্রথম হেরা আমার কয়েকদিন এগুলো খাওয়াইলো ওদের টাকা দিয়া। তো আপনি থাকতেন কোথায় তাহলে? ওই যে আমি মাদ্রাসা ছাদের উপর গিয়ে থাকতাম। এই বহিষ্কার করা অবস্থায় রাতের বেলা চুরি করে মাদ্রাসা ছাদের উপর গিয়ে ঘুমাইতেন? থাকতাম। আর দিনের বেলা এদের সাথে মিশে জুতা চুরি করা? আচ্ছা, তারপর কি হলো? তো তারপরে হেরা আমার কয়েকদিন খাওয়াইলো টাইলো। এখন হেরা বলতেছে থাকবি খাবি, টাকা পয়সা লাগবো না, আমরা যে কাম করি, যেভাবে কাজ করি কাজ কর। পরে হেরা মানে মিরপুর আশেপাশে বিভিন্ন মসজিদে এরা মানে নিয়ে গেলো, জুতা চুরি করা সিস্টেম শিখাইলো, মানে তারপরে কোন জায়গায় নেই বেচতে শিখাইলো। তো দেখা যেতেছে আমি মানে যে এরম চুরি করতে করতে মানে একটা এক্সপার্ট হয়ে গেছি গা। তারপর হেরা আমার প্রতি হিংসা করতে শুরু করছে, আমার তুই যা কামাবি এর অর্ধেক বাক আমাকে দিতেইব। আমি কইছি আমি কামাবো, তোদের জুতা চুরি করতে করতে এক্সপার্ট হয়ে গেছেন। মানে কি করতেন? নামাজ পড়ার মাঝখানে উঠে এসে জুতা চুরি করে বাইরে চলে আসতেন? না, আগে দেখে নতুন জুতা, বিভিন্ন জুতা, দামি জুতা চিনতাম না, তো হেরা আমার চিনাইছে। অথবা দেখা যেতে কি অজু করতেছে, ফলো করতাম, জুতা ভালো হইলে অজুর মাঝখান দিয়ে একটা অজু করতেছে, যে পিছন দিয়ে জুতা গুলো নিয়ে যেতাম। এত তাড়াতাড়ি ডেসপারেটলি নিয়ে নিতেন? অজু করতে কতক্ষণ লাগে? তারপর তো মানুষ পিছনে দেখা যেতে একটা লোক অজু করলে অজুর প্রতি মনস্ক থাকে। আচ্ছা আচ্ছা। যে অন্যদিকে খেয়াল তার কমই থাকে। আচ্ছা। আবার দেখা যেতেছে যে একটা লোক মসজিদে গেছে, নামাজও দাঁড়াইছে, আমি মানে তাকে ফলো করলাম, সে নামাজও দাঁড়াইছে, তার পিছন তার জুতাটি নিয়ে বসতাম। পরে এরম করতে করতে বিভিন্ন জায়গাতে বিভিন্ন মসজিদে সারাদিন সাইরক্ত যে নামাজের টাইমে জোগা মানে যে জুতা সংগ্রহ করতাম, এগুলা দেখা রাতের সন্ধ্যার পরে নিয়ে যে মিরপুরে 1 নম্বর কোন এক জায়গাতে বিক্রি করতাম। আচ্ছা। পরে করতে করতে মানে যে কিছু টাকা, তো 5,000 টাকা জমাইছি আমি। বাড়ি যাওয়া বন্ধ? হ্যাঁ, বাড়ি যাওয়া বন্ধ। পরে ঈদের সময় একবার বাড়ি গেছি। পরে ঈদের সময় বাড়ি যাওয়ার পরে কিছু টাকা নিজে খরচ করছি, বন্ধু বান্ধব দিচ্ছি। বাড়িতে জানতো যে আপনি মাদ্রাসায় পড়তেছেন? মাদ্রাসায় পড়তেছি। তারপরে আমি কই যে ওই মাদ্রাসায় আমি যাইতাম না। পরে যে আমার মেজু ভাইটে বলতেছে, তোর যত টাকা পয়সা লাগে আমি দিব, তোর আবার অন্য একটা মাদ্রাসায় ভর্তি করবো। তারপরে আমার আবার কিছু লোক যে ডেমরা মাতুইল একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় না আবার আমার ভর্তি করায়। বিগত ওই কাম আমি করি না, বন্ধ করে দিয়েছেন? বন্ধ করি। ঈদের পরে গেছিলাম একবার। ঈদের পরে যাওয়ার পরে মানে যে ঢাকা গেছিলাম,
যেহেতু শুরুবেলাতে ঢাকা বাড়িতে ভালো লাগে না, আসছিলাম ঢাকা, আবার ওইখান থেকে কিছু আবার জামা কাপড় বানাইছিলাম ওই টাকা দিয়া, জি 5,000 টাকা ছিল, ওইগুলো নিয়ে আমি আসছিলাম আর অন্য কোনো মাদ্রাসায় ভর্তি হবো। হুম শুটিং দেখার খুব ইচ্ছা ছিল। হুম আমি মসজিদের এক কোনায় এই যে কার্পেটে নিচে 5,000 টাকা কাপড় সলতা রাইখিয়া হুম আমি আপনার শুটিং দেখতে গেছিলাম এফডিসির মধ্যে। আচ্ছা বিএফডিসি তে হ্যাঁ, এফডিসিতে আইসা দেখি আমার ব্যাগটা কিছু নাই গিয়া, যে সাথে যে 5,000 টাকা ছিল জামা কাপড় কিছুই নেই, না মানে সব থাকার চুরি কারণে হয়ে গেছে। সব চুরি হয়ে গেছে। না তা আবার এ দেশে চলে মানে যে চাইছিলাম মাদ্রাসার কিছু ছাত্র দইরা আমার ভর্তি করে দেওয়া যায় কিনা, পরে একজনের বাসায় 2 দিন ছিলামও, হুম কিন্তু কোনো অবস্থাতে ভর্তি হতে পারলাম না। তারপরে আমি বাড়িতে আছি, আমার ভাই মানে অন্য এক লোকের মাধ্যমে যে মাতইল আবার একটা মাত্র হেফসখানা ভর্তি করে দিল, হুম যে ওইখানে যে আবার ওই মানে যে 1 বছর আবার 30 পারে এখন আইলাম, আর বেশি পড়তে পারলাম না। আচ্ছা যে পড়তে না পারায় ওই বছর কি কম, এখন বাড়িতে জানা আমার হাবেস দুনো জায়গাতে আমার পাগড়ি দিয়ে দিছি, বাড়িতে জানা হাবেস, এখন তো বাড়িতে হাবেস হলে দেখা যায় তারাই পারাইতে হইব। আমার তো পিছনে পরে ইয়াদ নাই কি তারাই পারাম। পরে কি করলো, হুম ওই যে আপনার মিরপুরে ছেলেটা কাকরাইলে এর মেয়ের যে ফ্রি খাওয়া থাকা খাওয়ার ব্যবস্থা আছে, আচ্ছা রমজান মাসে ওইখানে চলে এলাম। যে ওইখানে আইসা এর মেয়ের যে প্রথমে কিছুদিন থাকলাম, পরে এক লোকের সাথে পরিচয় হইলো, কয় ভাই আমার দেশের থেকে কিছু লোক আসবে, আমার থাকার জায়গা নাই, আপনার সাথে একটু আমার থাকতে দেন। থাকতে দিছি, হ্যাঁ সকালবেলা ওইটা ব্যাগটা নিয়ে গেছে গা। ওকে পরে ওইখানে কিছু লোকের সাথে পরিচয় হইলো, একটা লোকের সাথে নোয়াখালীর একটা ছেলের সাথে, জি যে ওর মাধ্যমে যে প্রথম নিতে চেয়েছিলেন না হাইকোর্ট মাজার কোরআন খতম বিভিন্ন খতম পড়তাম, সবাই মনে করে আমি হাবেস, যেহেতু 23 পারা পড়ে লেছি, জি আর দেখা যেত বাকি পাড়াগুলা তো দেখা চালু হয়ে গেছে, আমার দেখে পড়তে পারি, সমস্যা হয় না। হুম হুম আর পিছনে পাড়াগুলা তো এমনি পড়তে পারি দেখে। হুম ওইখানে দেখে খতম পড়তে দেখে 500 টাকা পাইতাম এক কোরআন খতম পড়লে একজনের বাগে। হুম ওই যে মাজারে খাদেমরা ওই খতম গুলা বিভিন্ন জায়গা থেকে এরা সংগ্রহ করতো, আমাদের দিয়া পড়াইতো, ওরাও ভাগ নিত মোটা অঙ্কের, আমাদেরকে একটু কম ভাগ দিত। আচ্ছা ওইভাবে খতমে খাজে গান, খতমে ইউনুস, বিভিন্ন খতম আর কি। হুম ওইখানে পড়া পরে কিছু টাকা জমাইলাম, কিছু টাকা জমাইয়া যে মাঝখানটা শুনলাম যে আমার যে বোনের ছেলে হয়েছে, হুম পরে তাদের যে বাইরেও যে মেয়ে হয়েছে, আচ্ছা তারপর তাদের জন্য নতুন জামা কাপড় নিয়ে গেলাম। আমি কইছি মোবাইলটা হারাই ফেলাচ্ছি। আপনার বাড়িতে কি জানতো আপনি পড়াশোনা করতেছেন, নাকি বাড়িতে জানতো কি? না না, বাড়িতে যে আমি বলছি যে ওই সময় বলছি যে হেরা যেন মারছা কমপ্লিট হয়ে গেছে গা, হে যে তারাবি পড়াচ্ছে। জমাতে তারাই পরে পরের বছর জামাত খানা ভর্তি হইব, আচ্ছা জামাত খানাতে ভর্তি হবে, হ্যাঁ। জামাত খানা ভর্তি হইব। হুম তারপর মোবাইল হারাই যাওয়ার পর তো ঈদের পর বাড়িতেই যাই নাই। হুম ওই যে আপনি যে রমনা পার্কে, হাইকোর্ট মাজার, কাকরাইল মসজিদ, এই রাতের বেলা কোথায় থাকতেন আপনি? এই যে রাতের বেলা কাকরাইল মসজিদে থাকতাম, মসজিদে থাকতেন, যেখান থেকে তাবলিগ বের হয়। হয়তো তাবলিগ বের হয়। হ্যাঁ তারপরে ওইখান থেকে ওই লোকের সাথে পরিচয় হওয়ার পর হ্যাঁ আবার বাড়িতে চলে আসে, আমার বলে গেছে এই লোকে খতম পড়ো, মানে যে ওই লোকের সাথে খতম পড়তে পড়তে মানে আর একটা লোকের সাথে পরিচয়, ওই ছিলেন না ফারুক, পরে এর মাধ্যমে আরো কিছু লোকের সাথে পরিচয় হয়, ওর যে বন্ধু বান্ধব, তার সাথে চলতে চলতে আর একটা ওয়াহিদ নামে একটা ছেলের সাথে পরিচয় হয়। হুম সারা বছর বাড়িতে থেকে রমজান মাস হলে এখানে আই পড়ি, হুম হুম, হুম। এই যে বাড়িতে বলি যে ওইখানে যা পড়ালে অফ করে দিছি, আর পরবর্তী তার পড়ি নাই। আচ্ছা তারপরে এইগুলা করতে 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 যে মাঝখানটা আমি এই যে কাকরাইল মসজিদের যে বর্তমান মুরব্বী আছে জুবাই সাহেব, ওনার বয়ান শুনি, একদিন বয়ান শুনি না, তার বয়ান শুনে খুব ভালো লাগে। তারপর আমি ওইখান থেকে নিয়ত হই, ও মাঝখানটা ওই যে আপনার যে একটা ছেলের সাথে পরিচয় হইলো হুম নোয়াখালীর, ওই ছেলে বিদেশে চলে গেছে। আচ্ছা তারপরে সে আমাকে বললো যে বিদেশে যাবি, আমি কইছি যদি ভালো হয় তাহলে যাবো। আমি আগে পাসপোর্ট তৈরি করছিলাম, বিদেশে চলে যাবো, হুম কিন্তু দেখেছি আমার ভাই একটা ছিল বিদেশে, হ্যাঁ পাসপোর্ট করতে বললো, কিছু টাকা পয়সা পাঠাইছিল, ইলেকট্রিকের কাজ আমি শিখলাম নরসিংদী বিসিকে, হুম 6 মাসে একটা কোর্স করলাম। আচ্ছা দেখি ইলেকট্রিক পরে যা ভাই নিতে পারে না, বিভিন্ন জায়গায় পাসপোর্ট দিয়ে উড়াইলে নিতে পারে না। তারপরে ওই লোকে বললো তো কয়টা পাসপোর্ট দে, আর তো মেডিকেল রিপোর্ট টিপোর্ট যা আছে আনুষঙ্গিক এগুলা দিয়ে, দিছি হয় না, যে প্রায় যে 1 বছর ঘুরলাম। 1 বছর ঘুরার পরে মানে যে কাকরাইল মসজিদে আমরা গিয়ে থাকতাম, মাঝে মধ্যে যাইতাম, অভ্যাস হয়েছে, ওইখানে না গেলে ভালো লাগে না। রমনা পার্কে, হাইকোর্ট মাজার, তারপরে যে মাওলানা জুবাই সাহেব বয়ান শুনে ভালো লাগলো, আমি কইছি আমার তো বিদেশের ভাও হয়ে না, দেখে চিল্লাই যাই গিয়া। হুম যে পরে এক চিল্লার জন্য গেছি,
ওই দক্ষিণ অঞ্চলে, জেলাটার নাম মনে হইতেছে না আমার। ঠিক আছে, বলেন, সমস্যা নেই, জেলা ইজ নট ফ্যাক্ট। যে তারপরে ওইখান থেকে এক চিল্লা দেওয়া আসার পরে যে আমির সাহেব আমার তশকিল করলো, এক চিল্লা দিয়ে পালাইছো, 3টা চিল্লা দিয়ে দেবো একসাথে। আচ্ছা, মানে তারপর আমিও নিজের দিকে আবার যে আমার আব্বার জমি বেচার টাকা আমার অ্যাকাউন্টে ছিল, হুম। ওইখান থেকে আমি যে মন ইচ্ছা মতো খরচ করতাম। জমি বেচার টাকা আপনার অ্যাকাউন্টে ছিল বলতে আপনার বাবার নামে কোনো অ্যাকাউন্ট ছিল না? না, অ্যাকাউন্ট ছিল না, আপনার নামে করেছে? আমার নামে করছিলাম অ্যাকাউন্ট। আচ্ছা, করে কত টাকা ছিল জমির? ওইখানে 4 লক্ষ টাকা ছিল। ওইখান থেকে তুলে তুলে নিজের ইচ্ছা মতো খরচ করতেন? নিজের ইচ্ছা মতো খরচ করতাম। আচ্ছা, তো বাবা কিছু বলতো না, মাঝে মধ্যে যে গালাগালি করতো, কয় টাকা করে সুদ খেললে গিয়া তোর বিদেশের জন্য রাখছিলাম। ও ওকে। তারপরে ওইখান থেকে উঠে চিল্লা মিল্লা দিলাম, যখন 10-12 হাজার টাকা আছে। তারপর বাড়িতে আসলাম, দেশের 12টা হয় না। হুম। তারপর আবার রমজান মাস চলে এলো, এখন কি করবো, চিল্লা দিয়ে 3 চিল্লা দিয়ে আইসা যে বাড়িতে এর তাবলিগের কাজের সাথে এরম জড়াই গেছি গা। মানে যেখানে নামাজ টামাজ পড়ি, যেখানে তাবলিগের অনুষ্ঠান ওইখানে যাই, মসজিদ আবার এলাকার লোকদের নিয়ে বিভিন্ন মসজিদে যায় তাবলিগে। আচ্ছা, মানে এই কাজের সাথে একদম জড়াই গেছি। এই মাঝে মধ্যে যাইতাম, চিল্লা দেওয়া আসার পরে যে মাদ্রাসা হাইকোর্ট মাঝে খতমটা ছেড়ে দিছি, আচ্ছা, ওইটা পড়ি না। আচ্ছা। ওই যে কাকলা মসজিদে থাকা অবস্থায় একটা ছেলে ছিল সিলেটের আব্দুল্লাহ, হুম। ওই ছেলের সাথে পরিচয়। ওই ছেলেদের মানে খারাপ কাজ করতে, এটা জানতাম না আমি। খারাপ কাজ বলতে? খারাপ কাজ বলতে ওর মাধ্যমে এগুলো সৃষ্টি হয়েছে, তাবলিগ জামাতের টাকা পয়সা চুরি করা। আচ্ছা, আমি জানতাম না এগুলা করে। যে পরের বছর রমজান মাসে আমি কাকারাইলা আসি, কাকারাইলা এসে ফারুক নামে ছেলেরে ফোন দেই, ফারুক চিল্লা মিল্লা দিয়ে এলাম যে বেকার আছি, যে কোনো একটা যদি একটা কাজ কর্ম বার করে দিতা তাহলে আমার জন্য ভালো হইতো। পরে হ্যাঁ আমার একটা মসজিদে নিয়ে গেল। আচ্ছা, ওই চৌধুরী বাড়ি। ফারুক আবার কাকলা মসজিদে পড়তো, ওয়াহিদ হাই কাকরালে পড়ছিল। জি। এগুলো একদম বিচ্ছিন্ন হয়ে গেছে গা। ওই মসজিদের মুয়াজ্জিনগিরি করে এর কাছে নিয়ে গেল। নিয়ে গেল, ওইখানে আমি ছিলাম রমজান মাস। যে রমজান মাসে ছিলাম ওইখানতে মোটামুটি হাত দিয়ে সহকারে 2000 টাকা মসজিদে, হাত দিয়ে যে 5000 টাকা পাইলাম। শেষ ওইখানে ওহিদ আবার ছেলেদের সাথে অপকর্ম করতো। একদিন রমজান মাসে অপকর্ম করতে যায় এক ছেলের সাথে, মহল্লার ছেলের সাথে, ছোট বাচ্চার সাথে। তারপর আমি কিছু বলি নাই এগুলা। তারপর ওইখান থেকে রমজান মাস চলে আসছি। ওইখানকার যে আমার কাজ দেখে মসজিদ কমিটিরা আমাকে রাখতে বলছিল, থাকতে বলছিল। আমি কই না, এখানে থাকলে দেখা যাইতেছে দাওয়াত তাবলীগের কাজ করতে পারবো না, আমি দেশে চলে যাই। এবার দেশে চলে গেলে সংসারে কাজ টাজ করি, এভাবে চলতেছে। তার পরের বছর আবার আসি আমি। এই যে মাঝখানটা শুনি ওই লোকের চাকরি ছেড়ে দিছি, যে ওয়াহিদ কি করে চাউলের ব্যবসা করে, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন, বেকার আছি। কয় না, এগুলা তোমরা পারতা না। যে পরবর্তীতে জানি হ্যাঁ, মানে যে ঢাকার একজন গুড ফাদারের সাথে ইয়ারবা ব্যবসা করে। যে পরবর্তীতে গেছি, পরের বছর গেছি, পরে মানে হেরা একদম বাসায় গেছি। হেরা কয়েকটা লোক এরা অপকর্ম করতো, কাকার টাকা পয়সা চুরি করতো। যে শুধু ওয়াহিদে ইয়াবার ব্যবসা করতো। আচ্ছা, এই যে মাঝখানটা ওনার যে গডফাদার ছিল, ওনাকে আপনার এরেস্ট করা হয়েছে। এরা কি সবাই আপনার তাবলিগের সঙ্গে জড়িত? জি, আচ্ছা, সবাই তাবলিগের সাথে জড়িত। তারপরে অনেক দিন হ্যাঁ আপনার ইয়া ছিল, দূরে দূরে ছিল। হ্যাঁ আমার কাছে মানে যে প্রকাশ করতো না, হ্যাঁ যে আপনার ইয়াবার ব্যবসা করে। যে পরের বছর গেল, হুসাইন আসো তোমার যে কাজ দিয়ে মনে। পরের বছর আমার কয়দিন হ্যাঁ নিজে একটা মাদ্রাসা রিসিট বই ছাপাইছি, ছাপাই আমার নিয়ে যে চকবাজারে বিভিন্ন বড় বড় দোকানে মাদ্রাসা কালেকশন করতো। হ্যাঁ আপনার বাসা হয়েছে বসিলা থেকে যে মোহাম্মদপুরে অন্য একটা বাসা ভাড়া নিয়ে থাকতো, অথবা হ্যাঁ মাঝে মধ্যে আসতো, অন্য লোকের হের সাথে থাকতো। আচ্ছা, পরে ওইখানে নিয়ে আমার উঠায়, যে এর সাথে 2-3 দিন কালেকশন করলে আমার কাছে ভালো লাগে না, মিথ্যা কথা। পরে যে আরো ছেলেপিলে ছিল হেরা কাকরাই লেগে আর যে মোবাইল চুরি করা শুরু করছে, করে অলরেডি, কিন্তু আমি কই না। আমি মাঝখানটা আরো বিরোধিতা করতাম, যে তোরা এগুলো কি করস, তাবলিগের লোকগুলো এত কষ্ট করে দেশে টাকা পয়সা নিয়ে আসে, মোবাইল যোগাযোগের এগুলো তারা চুরি করে নেস। ওদের সাথে আপনি জানতেন কিন্তু আপনি তখনও ইনভলভ ছিলেন না? বলছিলাম না, কিন্তু দেখা যেতেছে মাঝখানটা ওনার যে কালেকশনটা তেমন হয় না, মানুষে ততটা কি মানে যে গুরুত্ব দেয় না। পরিচিত লোকের কাছে গেলে কই তোমার মাদ্রাসা বিভিন্ন আসে, পরে আমার কাছে ভালো লাগলো এটা। তারপরে ওনার বাসায় ছিলাম, হেরা সবাই আমাকে খাইতে গেলে একসাথে যে নিয়ে যাইতো। ওয়াহিদ উনি আমার মানে আস্তে আস্তে তৈরি করতেছে, কয়
তুমি এগুলা করো, হেরা করতেছে মোটা অঙ্কের টাকা পয়সা কামাইতে পারবা। আমি বলছি এগুলা বাবা আমি পারবো না। পরে আমার সাথে নিয়ে গেল 2-3টা, এই যে মোহাম্মদ মতো কাকরাইল, কয় আমরা কিভাবে করি তুমি এগুলো দেখো। এরা প্রথমে যে শোয়ার আগে মানে তাবলিগ জামাতের লোকেদের ফলো করে কার কাছে সবচেয়ে দামি মোবাইল আছে, কার কাছে মাজার বেগ আছে। এটা কি আপনি তখনই ফার্স্ট জানেন, এর আগে দেখেন নাই কিভাবে করে? দেখি নাই। আচ্ছা, তারপর? আমি কাকরাইল ছিলাম 4 বছর ছিলাম, থাকতাম ঘুমাইতাম, কিন্তু ওই নলেজ আমার ভিতরে ছিল না। আচ্ছা, ওদের গ্রুপে আমি আগে ঘৃণা করতাম। এরা দামি দামি সিট ব্যবহার করতো, যে বিভিন্ন পতিতালয় যাইতো, ওইখান থেকে টাকা পয়সা নিয়া। আচ্ছা, তাদের সাথে জয়েন করার পরে একদিন কাকরাইলে গেলাম, যে বলছে আমরা কিভাবে করি এগুলো তুমি দেখো। পরে এরা দেখলাম যে প্রথমে শোয়ার আগে ফলো করে লোকদেরকে, কার কাছে দামি মোবাইল আছে, যে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আইফোন আছে, বিভিন্ন আরো যত মোবাইল আছে এগুলা ফলো করে, দামি সিট ফলো করে। আর মাজার ব্যাগ কেউ দেখে, অনেক সময় দেখে টাকা কোনে ঘুমানোর আগে ওইগুলা ফলো করে, কোন জায়গায় রাখে। রাত্রে যখন গভীর হয়ে যায় 2টা-3টা, ওই সময় হেরা এগুলা করার জন্য নামে। যে থাকে পাহারা থাকে, তারপরও এগুলা চুরি করতে পারে। ওই দেখা যেতেছে যে লোকের কাছে ফলো করতে, ওই লোকের বেডিং এর পাশে নামাজও দাঁড়াইছে, নামাজও দাঁড়ায় শেষ দিয়ে গিয়া ওইগুলা আতায়। যদি একদম ব্যাগের ভিতরে রাখে, এই ব্যাগটা হইলো সামানা, যেটা বলে আমাদের শোয়ার জন্য একটা বেডিং আছে তাবলিগের, ওই সামানা কি করে ওর সাথে বেলের থাকে, ও বেলের দিয়ে বালিশের এখান থেকে কাইটটা ওইগুলো বাইর করে ফেলা। আচ্ছা, পরে দেখা যেতেছে আরো বিভিন্ন বাহানা করে, দেখা যেতেছে ওইখানে বসে পানি খায়, দেখা গোসল করে এসে মনে করতেছে হের বেডিং, এটা বুঝাইতেছে। আচ্ছা, মানে এমন ভাব ধরে যে মানে কিছুই হয়নি, এটা সবকিছু কিছু হয় না আসলে, কিন্তু ওইখানে টাকা পয়সা নিজে শেখা। আবার ব্যাগ ফলো করে ব্যাগের ভিতরে রাখছে কিনা, তাই ওই ব্যাগ গুলা সরাই ফেলে ওইখান থেকে, সরাই কাপড় ছাপড় যা টাকা পয়সা আছে এগুলা ব্যাগও বাইর করে লইয়ে পড়ে। আবার দেখা যায় ব্যাগ বাইর করতে না পারলে তেমন দামি কোনো জিনিস নেই, তাই টাকা পয়সা মোবাইল এগুলো নিয়ে যে ব্যাগটা এক সাইডে ফেলাতে পারে। আচ্ছা, এই যে মানে যারা যেভাবে শিখে দিছে, অনেক সময় দেখ পাঞ্জাবি পাড়াই, বেডিং এ পাড়াই, আচ্ছা, মোবাইল টোবাইল টাকা পয়সা মানি ব্যাগ আছে কিনা। আচ্ছা, ওই দেখা পাও পাড়াইলে বড় হইলে মনে করি এখানে দেখা কিছু একটা আছে, কিছু একটা আছে। পাশে একজনে নতুন মনে হয় জানে না, ঘুমানোর আগে বুঝলে দেয়, অনেক নতুন সাথে এসে জানেও না, কই এখানে সব আল্লাহ আল্লাহ কেরা চুরি করবো। আচ্ছা, আচ্ছা, আর আমরা তো দেখা যায় মাদ্রাসার লেবাস আমাদের আছে, সন্দেহ করার কোনো উপায় নেই, কোনো কেউ সন্দেহ করবে না, সন্দেহ করবো না। আরো দেখা যাইতেছে এগুলো যারা করে হেরা, অনেকে আবার এই যে কাকরার মাদ্রাসায় পড়ছে, ওদেরকে আরো সন্দেহ করবো না। পরে আমি একটা প্রথম দিন নিছি, ওই ব্যাগটা যে আমি ঘুমের বাহানা কইরা আমারটা খুলে বেলাইছি, জামা আমি শুয়ে রয়েছে পাশের থেকে, ওই জামাটা আমি কান্দে করে নিয়ে বাথরুমে গেছি। পরে বাথরুমে গিয়ে খুললাম, খুইলা 3000 টাকা পাইলে একটা মোবাইল পেলাম, এই ফার্স্ট আমার এটা। পরে যে একটা লোক আমার ধরছে পরে শুল কাবা শুরু করতেছে। আমি বলছি আমি যে প্রস্রাব করতে গেছি। পরে ওই লোকে যদি আমার ফকট হাত দিত, তাই দেখা যেতেছে মোবাইল টাকা পয়সা পেলায়, ওই দিকে আর আমি ধরা কিনে। এভাবে কিছুদিন করতে থাকি। পরে এই কি সিস্টেমে ওরা যে সিস্টেম আর শিখাই দিছে, যে কিছুদিন করার পরে তারপরে একদিন একটা বাচ্চা ছেলে আইছে স্কুলে পরে তাবলিগ করতে, আর আমি ফলো করি নাই, কিন্তু দেখা যেতেছে ফাড়া দিছে, পরে ব্যাগ লাগছে আর টাকা পয়সা মোবাইলে ছিল। ওই ছেলেটার ব্যাগে ছিল 3000 টাকা আর একটা যে নোকিয়া সেট ছিল, ওইটা ওই সেটটা নেওয়ার পরে ওই ছেলেটা কিভাবে কাঁদছে, চোখের সামনে দেখতেছিলেন? চোখের সামনে দেখছি পরবর্তীতে আসিয়া। এখন আমি দিতেও পারতাছি না, খারাপ লাগতেছিল না? খুব খারাপ লাগতেছিল। তা ওদের পরিচিত কিছু লোক ছিল গুলিস্তান স্টেডিয়াম মার্কেট, ওদের কাছে সেল দিত, মানে এই সেলফোন গুলা, পুরানো সেলফোন গুলা। তারপরে কিছুদিন পরে সকালবেলা ফজরের নামাজ পড়া অনেকে ঘুমাই থাকে, বয়ান টয়ান শুন না, তো যেহেতু একটা পাঞ্জাবি আমি কি হাত দিছি, পরে আমার দুইটা লেছে। ওইখান থেকে আবার কিছুক্ষণ আগে মোবাইল চুরি হয়েছে। আমি তো মানে আমি ওটা জানতাম না, ওদের আমার গুরু মেয়েদের থেকে 7-8 জন লোক ছিল, কারা কোন থেকে ইয়ে করছে ওইটা আমার জানা ছিল না। তারপর আমি ওইখানে যে অন্যতনের একটা পাঞ্জাবি হাত দিছি, পরে আমার দূরে ফেলাইছি, দূরে যে যাও না পারছি। আবার সাথে আমার সাথে 2-3টা মোবাইল পাইছে, আর 20,000 টাকা পাইছিল। মানে যে আমাকে ইচ্ছা পর্যন্ত দোলাই দিছে, যে যাও না পারছে কোনো দোলাই। মানে যে এই পাগুলা, আমি এখনো পাগুলা ফুলে আছে, গজারি লাডি থাকে, ওই লাডিতে পাগুলা বাইরেছি। জীবনের প্রথম ধরা খেলেন? এবং জীবনে প্রথম ধরা খাইলাম, আমার জীবনে ফার্স্ট আমি যে কঠিন মার খেলাম। এর আগে মায়ের কখনো খাই নাই। আমার আব্বাই তো আমার কখনো মারতই না,
ওই মা একটু ছোটবেলা শাসন করতে মারতেছে না গেলে, সকালে মক্তবে না গেলে, আর কেউ মারতো না। কয় যে তোর লগে কে কে আছে, নাম কই এরা চিনেন একটা। পরে ওই আমি বলছি আমার ভাই লাগে, হের বাসা হইলো মোহাম্মদপুরে। জি। পরে আপনি মারা থেকে ছাড়া পেলেন কিভাবে? সারা আমি তো সেন্সিল রয়ে গেছি গা। হুম। সেন্সিল হওয়ার পরে হের আমার সুই দিছে আর কিছু ট্যাবলেট খাওয়াইছে, মানে একবারে সেন্সিল আমি হারতে পারি না। ডাক্তার কাছে নিয়ে গেছে? এই যে ওইখানে ডাক্তার থাকে, ও ওকে। মানে যে তাবলিগের সাথী বেরোবেন তো অনেক মানে ডাক্তার আছে, একটা মানে রুম আছে ওইখানে তাবলিগ জামাতে সাথীদের জন্য প্রাথমিক চিকিৎসা দেয়। ওইখানে নিয়ে আমার প্রাথমিক চিকিৎসা দিল। আর কই তুই যাবি কোথায়? পরে ওইখান থেকে আমি মোহাম্মদপুর যেতাম, আমার একটা রিক্সার মধ্যে উড়াই দিল। রিক্সা উড়াই দিছে, পরে মোহাম্মদপুর যাওয়ার আগেই হেরা আমার গাড়ির মধ্যে দেখছে, মানে যে আমি সেই গাড়ি থেকে সেন্সলে ভরে যেতেছি গা, হেরা আমার দেখছে রোডে থাকতে। আমি যখন ধরা খাইতে শুনছি, হেরা বাসায় থেকে আউট হয়ে গেছে সবাই। অতবার দেখে আমি আবার নিয়ে যেতে পারি বাসায়, এই জন্য হেরা আর কেউ বাসায় নাই। তো হেরা আমার দেখা দরাদরি করে বাসায় নিছে। বাসায় নিয়ে যে ওহিদে বেকার, হের কোনো কাম নাই। ওইটাকে ওহিদ ওদের যে আপনার friend মসজিদে circle- চাকরি করছি, হ্যাঁ, বলেন কি? ফ্রেন্ড সার্কেলের মধ্যে একজন, আরে সেটাই। যে মসজিদে তার আন্ডার গিয়ে চাকরি করছিলাম। আচ্ছা আচ্ছা, ওকে। এই যে পরে আমার অ্যাকাউন্টে বেশ কিছু টাকা জমা হয়ে গেছিল, 20-30 হাজারের মতো, আরো যার উপরে ছিল। ডাচ বাংলাতে অ্যাকাউন্ট ছিল। ওই যে আমার যে কাকলা মসজিদে ডেবিট কার্ড, মোবাইল টোবাইল এগুলো সব রেখে দিছিল। এই যে আমি মনে করলাম না ব্যাংকটা মনে হয়, মানে যে ব্যাংকে গিয়া আমার নামে কোনো কমপ্লেন করবো। তারপরে ব্যাংকে খবর লই দেখি আমার নামে কোনো যে কমপ্লেন হয় না, ওই টাকাগুলো নিতে পারি না। ওই টাকাগুলো পড়তে পড়তে উঠে ফেলাই। এই যে আমার মোবাইল আবার ছিল বিকাশ না, হ্যাঁ বিকাশ করা ছিল, বিকাশও কিছু টাকা ছিল, ওইগুলা উড়ে উড়ে আমি চিকিৎসা করছি। মায়ের খাওয়ার 1 সপ্তাহ বাড়িতে গিয়া আমি কিছু টাকা আবার দিয়েছিলাম মায়ের, বিভিন্ন মানে যে আত্মীয়, বাড়ির আত্মীয় হেবার কিছু টাকা পয়সা দিয়েছিলাম আমার ওই টাকা থেকেই, চুরির টাকা থেকেই। 1 সপ্তাহ পরে আবার আইসি এদিকে, আইয়া তো ধরা খাই মার খেলাম। মায়ের খাইয়া মোহাম্মদপুরে ওহিদে আমরা কিছু চিকিৎসা করাইলো প্রাথমিক অবস্থা, মানে ওই যে সামনে ঈদ এসে পড়ছে। জি। তারপরে আমি আমার যে একটা মামাত্ম ভাইরে আনি, মামাত্ম ভাইরা আমার সাথে চলাফেরা করে, খুব ভালো ছেলে। হেরা আমি আনি, হেরা আইনা বলি আমি যে অ্যাক্সিডেন্ট হয়েছি, সিএনজি নিচে অ্যাক্সিডেন্ট করছি, সিএনজি আমার যে বাইরে সিএনজি গেছে। তারপরে যে ওই ওয়াহিদে আমার একটা সিএনজি করে দেয় ডাইরেক্ট একবার আমগো যে গ্রামের বাড়িতে। তারপরে দেখা যেতেছে বাসায় গেছি, পরে প্রথম অবস্থা আমার দেখে বুঝতে পারে না। যখন একদিন গোসল করছি, যে মায়ের বোনের জিজ্ঞেস করতে তোমার কি হয়েছে, আমি কই যে অ্যাক্সিডেন্ট হয়েছে। মা খালি বারবার আমার সন্দেহ করে, তোমার কি হয়েছে বলো, তোমার কি হয়েছে আসল কথা কও। আমি বলছি না আমি অ্যাক্সিডেন্ট হয়েছি। পরে আমার জিজ্ঞেস ছিল, এই যে তুমি এই টাকা এগুলো কোথায় থেকে আনছো এত টাকা? আমি মাদ্রাসা কালেকশন করতে, ঈদ গেল। আচ্ছা, এই তারপর মাদ্রাসা কালেকশন করতে অর্ধেক আপনাকে দিত, এটা তো আসলে মিথ্যা কথা ছিল। হয় সম্পূর্ণ মিথ্যা কথা। কত টাকা ছিল তখন আপনার কাছে? আমার কাছে ছিল 30-40 হাজার, আর যে মোবাইলে কিছু ছিল 10-20 হাজার টাকা। ওই সময়টাতে আপনি কোথায় থাকতেন? ওরা আমি যে মোহাম্মদপুরে থাকতাম। মোহাম্মদপুর কি বাসা ভাড়া নিয়ে থাকতেন? ওই যে আপনার ওহিদে বাসা ভাড়া করতো, মানে হেয়ার যে রেফারেন্সে, আর যে আমগো গ্রুপের লোক। আপনার বাড়ির লোকজন তখন কি জানতো আপনি কোথায় আছেন? ওই দেখা যায় মানে যে মোহাম্মদপুর আছে, যে মাঝখানে আমার বাপে মারা যায়। আবার দেখতে গেছিলেন বাবাকে যে মারা গেছে? 2000 মে না, আমি এই কাজ করার আগে মারা যায়, ওই কাজ শুরু করার আগে? শুরু করার আগে মারা আচ্ছা যায়। ঠিক আছে। তারপর পরে যে একটা ছেলে ছিল যে এগুলা মানে শিখাইছে, আব্দুল্লাহ তার নাম, বলতেছে দমিয়া মায়ের খেয়ে হাইডে গেলাগা, তো হাইডে গেলাগা, মায়ের খেয়ে আরো পোক্তা হয়। তার কথা আবার শুরু করলাম। ওই দিনকে তার কথা তার মা তখন পর্যন্ত একবারই খাইছেন? একবারই খাইছি। আচ্ছা। খাওয়ার পরে মোটামুটি একটু সুস্থ হয়েছি। এবার খেয়ে দিয়ে অসুস্থ ছিলেন কয়দিন? অসুস্থ ছিলাম প্রায় 10-15 দিন। মানে কেমন মার মারছিল? মানে যে খুব মারছিল। আমি যাবার চিকিৎসায় 5,000 টাকা লাগছে আমার ইয়াতে সুস্থ হইতে। সুস্থ হইতে কি কি মানে করছিল? কোনো কিছু ভেঙে টেঙে ফেলছিল? আমি এই যে মনে করছি হাড়গুলো বাইরে হাঁটতে পারতাম না। কি দিয়ে বাইরে এসে? এই যে আপনার বাঁশ দিয়ে বাইরেছে আর গজারের লাঠি দিয়ে বাইরেছে। আচ্ছা যাই হোক, তারপর তারপর এলাকাতে চিকিৎসা করলাম, মোটামুটি 5,000 টাকা। পুলিশে দেয়নি না? যে চাইছিল পুলিশে দেওয়ার জন্য, পুলিশে দেয় না। অনেকে দেখা দাড়ি মারি দেখছে, অথবা মায়ের পিঠ দিয়ে বাইর করে দিচ্ছে। আচ্ছা, তো মায়া হয়েছে আর কি দাঁড়িয়ে দেখার পরে। হ্যাঁ, তারপর এই যে কয় তোর মতন লোক এরম কাজ করে। আবার দেখা যায় অনেকে আমার চিনতো, 3 ছেলে দেওয়ার পরে আমি আবার কাকারে আসা যাওয়া করতাম, অনেকে আমার চিন্তা লেছে, তার সঙ্গে মারছে পরে। ও, এ তো লজ্জার ব্যাপার, খুব লজ্জার ব্যাপার। হ্যাঁ, যে আমি যাওয়ার পরে আবার ওদের কাছে ওই যে করছি, এখন আর ভালো লাগে, টাকা পয়সা
শেষ হয়ে গেছে গা। যে আব্দুল্লাহ যে এই কাজগুলা যে শিখাইছে, মানে যে সে প্রতিষ্ঠাতা হ্যাঁ, এগুলা হ্যাঁ শুরু করছে প্রথম। জি। অন্য জনের নলেজ হইল না। আগে বাহিরের লোকাই ব্যাগ ট্যাগ লয়ে যেত দিনের বেলায়, মানে যে একটু নেশাটি এসব লোকাই দিনের বেলায় ব্যাগ ট্যাগ নিয়ে যেত, কিন্তু হ্যাঁ এইগুলা শুরু করছে প্রথম। আচ্ছা, হ্যাঁ বাড়ি হবিগঞ্জে হ্যাঁ আসতো মাঝে মধ্যে এসে এসব কাম টাম করতো। পরে আরো কিছু মানে যে লোক তৈরি করছে, হ্যাঁ ভালো, আবার হাবেস কণ্ঠ ভালো আছে। আচ্ছা, হ্যাঁ এদিক দিয়ে অভিজ্ঞতা ভালো আবার। ওকে। এই যে তারপর হ্যাঁ আমার মায়ের খেয়ে মানুষ আরো ফোকতে হয়, তুমি এই কাজ সে বলতেছে আপনাকে? সে বলতেছে। এই যে পরে তার কথা আবার ইয়াতে গেলাম, এই যে টঙ্গী ময়দান আছে তাবলিগ মানে ইস্তেমার ময়দান, ওইখানে সাপ্তাহিক একটা ইয়া হয়, সব গুজারি হয়, মানে ওইখানে তাবলিগের জমায়েতের লোক বৃহস্পতিবার একত্রিত হয়, মাগরিবের কিছু বয়ান টয়ান হয়। পরে দেখা যেতেছে কেউ খাবার দাবার সাইরা ঘুমায় পড়ে, কেউ আবাদত বন্দি কি করে। এই যে ওইখানে গিয়াও এরম যে কিছু টাকা পয়সা ইয়া চুরি করি আবার। আচ্ছা, কিভাবে করেন? ওই যে আমরা একই সিস্টেম ফলো করি, অথবা দেখা যেতেছে এক জায়গায় একজনকে ফলো করলাম, যদি ফলো না করতে পারি তাহলে পাড়াই আর দেখি মানে কার কি গেট আপ কি, একটু সোসাইটি মানে যে ওই যে হেরা লোক দেখো চিনতে পারে, না হের কাছে দামি মোবাইল আছে, যে হের কাছে টাকা পয়সা আছে, জি, দেখা নিম্ন লোকের কাছে আমরা যাই না। এই যে তারপরে ফার্স্ট পরে আবার কয়েকদিন পরে ওইখানে যাই আমি। ওইখানে গিয়া একটা খুব ভালো যে লোক ছিল, জেনারেল শিক্ষিত, কিন্তু তাবলিগ করার পরে দাড়ি মেরিয়ে রাখছে। এই লোকটা অবশ্য অফিসিয়াল চাকরি করে। এই যে ওনার কাছে আমি iPhone 5টা চুরি করি প্রথম দিন। আচ্ছা, কত সালের ঘটনা এটা? কতদিন আগের ঘটনা? ওই 2014 সালে ঘটনা। 2014 সালের ঘটনা। iPhone 5? জি জি জি, তখন অনেক দাম 2014 এটার। iPhone 5টা 2014 সালে আপনি হেরা বুঝতেন এটা যে iPhone 5 এটা অনেক দামি যে একটা জিনিস, ফোন বুঝতেন নাকি জাস্ট ফোন মনে করে চুরি করলেন? iPhone 5টা যে প্রথম আমি আমগো এলাকাতে 2007-এ দেখছি, আমগো এলাকায় একটা লোক সৌদি আরব থাকতো। আচ্ছা, হেরা তো দেখছি নর্মালটা আচ্ছা, একটু নর্মাল ছিল। পরে ওই যে ওদের কাছে শুনতাম আইফোন, আমি চিনতাম না অ্যাপেল কইতো, অ্যাপেল। ওই যে আমাদের নারায়ণগঞ্জের একটা ছিল আছে, ওই সাথে হ্যাঁ অ্যাপেল কইতো। হ্যাঁ আবার এই কাজের ভিতরে এক্সপার্ট হয়ে গেছে গা। আচ্ছা, যে হ্যাঁ দুর্দান্ত সাহস ছিল প্রচুর। যে টার্গেট নিয়ে যেত যে আজকে রাত্রে আমি এত হাজার টাকা আনমই, ঠিক আনতেই পারতো। আচ্ছা, পরে iPhone 5টা চুরি করি। পরে যে সেট ক্যামেরা বন্ধ করতে এইরকম আমি যাই না, পরে বাথরুমে গিয়ে এটা মানে কোনোভাবে একটু ইয়া করি, সিস্টেম করি এটা। পরে কিছু টাকা পয়সা ছিল, ওই যে একটা ব্যাগ ছিল, ওইটা আমি নিয়ে এসে পড়ি। আচ্ছা, পরে নিয়ে এসে ওইটা আমার কাছে রাখি, যে কেউ দেখাই না। পরে দেখা যেতেছে মানে ইংলিশ না পারলো, মানে যে সেট আতাইতে চালাইতে একটা আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে গা। ওই জায়গাতে রিয়েস্টার্ট মারছি আমি। রিয়েস্টার্ট মারার পরে যে ওনার যে কন্ট্যাক্ট নাম্বার গুলো কাইটে বলাইছি, কাইটে বলার পরে যে আমি আবার এটা যে একবার সিমও লাগাইছিলাম আমি আইফোনটাতে। মানে আপনি নিজে নিজে ইউজ করা শুরু করছেন? নিজে নিজে কতদিন ইউজ করছি। তারপরে বলতেছে এগুলা নিজে নিজে ইউজ করা ঠিক না, আচ্ছা, এগুলা আমাদের দূরে ফেলা। কে বলছে এটা? এটা আমার লোকজন, গ্রুপের কতজন ছিল আপনাদের গ্রুপে? এই মানে 7-8টা জন ছিল। আচ্ছা, তারপর তো ব্যবহার করিনি, এটা সিম খুলা বিক্রি দিয়েছেন? বিক্রি করেন না, বিক্রি করিনি, এটা আমার এলাকাতে রাখছি, কেউ জানে না। আচ্ছা, আমার বাড়িতে রেখে দিছিলাম, এটা সাথে নিয়ে গেছিলাম। তারপরে কিছুদিন পরে সবাই জানছে আমার কাছে একটা iPhone 5 আছে। পরে যে কিনে হেঁকেলে আমার ফোন দিতেছে, ভাই আইফোনটা আমার কাছে বিক্রি করে দাও। পরে লাস্ট ফোন তো এটা যে 18,000 টাকা বিক্রি করে দিই। যে তারপরে আবার কিছুদিন পরে কাকরাল যেতেছি, আর বিভিন্ন জায়গায় দেওয়া শুরু করছি, বিভিন্ন জায়গায় যে প্রতি বৃহস্পতিবারে। জি, ওই দেখা যেতেছে এক জায়গায় সবসময় করলে মানুষ সতর্ক হয়ে যায়, এই জন্য ঢাকার আশেপাশে বিভিন্ন জায়গাতে। পরে লাস্ট এই যে ইয়াতে গেলাম টঙ্গীর ময়দানে, ঢাকার সাথীদের একটা জোর হয়েছিল এই যে 3 দিনের। জি, এই যে ওইখান তো আমি একটা iPhone যে পাই, কিন্তু দেখা যেতেছে আমি ফলো করি নাই, অথবা পায়ের নিচে পড়ছে, মানে এই যে ওইখান থেকে iPhone ওইটাও বিক্রি করি। ওইটা 12,000 টাকা লক ছিল। আচ্ছা, 12,000 টাকা বিক্রি করি। এটা এভাবে করতে 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 যে মাঝখানদা ওই যেমন ওয়াহিদ আর হের সাথে শামিম ছিল, ওই শেরপুরে শামিম, তো হেরা যে ইয়া করছে, ওয়াহিদে পুলিশে খোঁজদাছে। জি, হের নাম যে ইয়া আছে, মানে আপনাদের গ্রুপেরই একজন সে। হ্যাঁ, এই যে হ্যাঁ মোবাইল চুরি করতে পারতো না, হেরা টার্গেট করে ফেলাইতো। শরীর স্বাস্থ্য ভালো ছিল, আচ্ছা, আর চোখে কম দেখতো একটু, কিন্তু হ্যাঁ ইয়া বাটা মানে যে
ওদের সাথে জড়িত হয়ে গেছে গা। আচ্ছা মানে শয়তানি বুদ্ধি যা যা থাকার দরকার সব আছে এর কাছে, আউট নলেজ আছে। আচ্ছা আবার আবার দেখ তথ্য প্রযুক্তি যে জ্ঞান এর ভিতরে আছে। ওকে পরে পুলিশ পরে যে একটু ঢাকার বাইরে যাবো শেরপুর, তো এর সাথে আবার মিশতাম আমি, এর সাথে শেরপুর কিছুদিন গিয়ে থাকি। আচ্ছা থাকার পরে বলতেছে যে আমার সাথে এখানে তুমি তোমার যা টাকা আছে বিকাশে ব্যবসা করো। দেখি মানে যে আমার ডে খাইতে চায়। তো পরে আমি আবার সামনে বৃহস্পতিবার এসে পড়ছে, এই জন্য আমি যাবার যে ঢাকায় চলে আইছি। ওইখানে থাকলে কিছু করতে পারবো না, ঢাকাইলে দেখা যাইতে এক সপ্তাহ একটা মসজিদে গেলে আমার 10-20 হাজার টাকা একটা ইনকাম হইব। আমি হেরে কই আইছি যদি ধরাও খাইয়া যাই গিয়া, তাহলে আপনার নাম্বার ফোন দিব, আপনি বললেন যে আমার লোকই মানে যে বাঁচানোর যত কৌশল আছে আপনি সব ইয়া করবেন। কিন্তু আমি ধরা খাওয়ার পরে যে টঙ্গিতে উনি আমারে আর বাঁচাইল না, বলে যে আমি আর চিনি না। তা ওইখানে আমার শিকল দিয়ে বান্ধে রাখছিল। তারপর মানে যে আমি ওই দিয়ে একবার কাকরাল ধরা খাইছি, কাকরাল ধরা খাওয়ার পরে পরে যে সময় আমি টঙ্গিতে গেছি এক লোক আমার চিনা বলাইছি। পরে বলে যে আমার ওই দিনকে চুরি করিলি কিছু করি দেয়, ফলো করছে দে কয় তুই তো কাকরাল ধরা গেছ কেন কিসের জন্য আইস, এটা মারপিট করলো আমারে। মারপিট করার পরে এই যে পরের দিন সারা রাত আমার শিকল দিয়ে বান্ধে রাখলো। আচ্ছা পরে রাত্রে কিছু খাবার দিছিল খাইতে, সকালবেলা আমি কইছি আমি হ্যাঁ আমি অস্বীকার করি আমি কাকরাইলে যাই নাই, কিন্তু এরা যারা আমারে দেখছে আসলে আমি ছিলাম এটা কাকরাইলে। এই যে তারপরে মানে যে ওইখানে আমি ওদের আতফা ধরছি, আমি চুরিমুরি করি না, আমার বাড়ি শেরপুর, আমি আইসি এদিকে মার্কেট করতে আইসি, আমার যে মোবাইলের দোকান আছে, কয় তোর যদি ফোন দিস ওই লোকে তোর চিনে না। আমি বলছি হ্যাঁ মনে হয় আমার সাথে যে দুষ্টমি করছে কারা না কারা ফোন দিছে পুলিশের লোক, এই জন্য পরে হেরা মারটা দিল। পরে সকালবেলা আমার কানা ধরে ঘুরাইলো পুরা মসজিদ, আর যে আমার চুলমুল কেটে দিল। যে তারপরে ওইখান থেকে এর প্রতি আমার একটা রাগ ছিল। রাগ হওয়ার পরে পরে আমি আইসা টঙ্গী রেল স্টেশন চুল চেচ্চা ফালাই দিয়া আবার এর মধ্যেই যে বিভিন্ন টাকা পয়সা আছে বিভিন্ন অনৈতিক জায়গাতে যাওয়া আমি শুরু করি। আচ্ছা মানে হেরা যে বাসায় যে মেয়ে লোক আনতো হেরা নিজে আর বিভিন্ন হোটেলে যাইতো, ওদের মাধ্যমে চিনা যে বিভিন্ন যে ফ্ল্যাট বাসাতে যাইতো ওই টাকা দিয়েই। আচ্ছা এই চুরির টাকা দিয়ে আর কি, চুরি চিন্তায়। হ্যাঁ চুরির টাকা দিয়ে চিন্তায় তো করেননি, চুরি করেছেন। হ্যাঁ চুরি আমার কখনো এরকম ছিল না ওই টাকা জমায় আমি নিজে কিছু করবো, যদি এই নিয়ত আমার থাকতো তাহলে অনেক কিছু করতে পারতাম। আচ্ছা টাকা আসতে খরচ করে ফেলাইতাম, সংসারও দিতাম এই টাকা। ওকে আর যারা নাকি আমার সাথে ছিল ওই টাকা জমায় বাড়িতে বাড়িতে জায়গা রাখছে, যে বাড়ি সুন্দর করছে, আর অনেক কিছু করছে নিজের জন্য। আর আপনি কিছু করেননি? আমি কিছু করি নাই। ওকে তারপরে রাগ করে গেলাম গা, আমি কইছি না এভাবে আমার আর হইব না, আমি যে কোনো একটা চাকরি করবো। পরে আমার সাথে নসুন্দি যে একটা ছেলে কাজ শিখছে, ওর সাথে কন্ট্যাক্ট করে টঙ্গিতে চাইছে ইলেকট্রিকের ঢুকার জন্য। টঙ্গি একটা বড় একটা ফ্যাক্টরি, যে গ্রুপ ফ্যাক্টরি, ওইখানে ইলেকট্রিক ঢুকতে পারলাম না, যে একটা সিএনজি মেশিনে ঢুকি। সিএনজি মেশিনে ঢুকার পরে ওইখানে কিছু চাকরি করলাম 7 মাস, 8 ঘন্টা ডিউটি, 5,500 টাকা স্যালারি দিত। ওইখানে থাকার পরে সিএনজি মেশিনের যে অপারেটর সাথে আমার একটু মোহাব্বত ছিল বেশি আর কি। আমার এই জন্য ছিল যে আমি ওর কাছে কাজ শিখবো, হ্যাঁ একটু নাস্তা মানে খাওয়াইতাম ক্যান্টিনে নিয়ে। যে ওনার যে সহকারী ছিল অপারেটর, উনি আবার এই জিনিসটা ভালো চোখে দেখে নাই। আচ্ছা ছেলেটা হিন্দু ছিল, তারপর একদম হ্যাঁ সাথে একদিন কথা কাটা করে গিরা ওই যে চাকরি ছেড়ে দিই। হ্যাঁ আবার স্যারের কাছে বিচার দিছিল, ম্যানেজার ছিল ওনার কাছে। পরে সারা মিলাই টিলাই দিল, আমার যে রাগ আবার বেশি ছিল, এই জন্য ওই চাকরিটা আমি ছেড়ে দিয়ে আর করি না। যে করি না মাঝখানটা দেখা যেতেছে আমি বিভিন্ন অনৈতিক কাজের সাথে খুব জড়াই গেছি, ওইগুলা না করলে ভালো লাগে না। তারপর আমি এভাবে কয়দিন দেখা যেতে বিবাহ করা দরকার। পর বাড়িতে বললাম বোনদের আমি বিবাহ করবো। ওই সময় আমার হাতে কিছু টাকা আছে, 10-20,000 মতো কিছু টাকা আছে আমার কাছে, ওই টাকাই আর কি। তারপরে যে বোনেরা কয় তোর বড়টা বিবাহ করে নাই, আমার বড় যে সৌদি আরবে ছিল 2 বছর, মানে যে 2 বার গেছিল আর কি। একবার 3 মাস থেকে এসে পড়ছে, তারপর আবার যাওয়ার জন্য খুব কান্নাকাটি করছে,
যে আব্বা হেরে দিব না, আব্বা আমার দিব, কিন্তু আমার মার কারণে আবার হেরে জমি বিক্রি করে দিতে হয়েছে। আবারও এর মেয়ের যে 3 বছর থেকে আসে বলছে কিছু করতে পারে নাই। আচ্ছা, তা আমি বলছি ওরে আগে বিবাহ করান, আমি পরে করবো না। তো হ্যাঁ বিবাহ করবো না, মানে যে তারপরে যে বিভিন্ন জায়গায় আমার নিয়া আমার টাকা দিয়ে ওই যে টাকাগুলো জমানো ছিল কিছু 20-30 হাজার টাকা ছিল আমার কাছে, যে বিভিন্ন জায়গায় এই যে মেয়ে দেখা শুরু করি। আচ্ছা, তারপরে পছন্দ হয় না, এক জায়গায় পছন্দ হয় আমার আম্মার, মানে যে আম্মার ছাড়া যে দ্বিতীয় কারো নিয়ে যায় না। তো ওই মেয়েটা মানে যে কলেজে লেখাপড়া করতো, কিন্তু আবার তার বাড়ির অবস্থা খুবই ভালো ছিল, আর মানে যে ওনার যে বডি ফিটনেস খুব ভালো ছিল, স্বাস্থ্য ছিল আমার, মানে যে আমার সাথে মিসিং হয় না, আমার তো ওসা লম্বা, স্বাস্থ্য ভালো। তো আমার মার পছন্দ হয়েছে, আমি বলছি না আমার পছন্দ হয় না, মানে আমগো যে বাড়ির কন্ডিশন ওদের বাড়ি এক না, আমি বলছি টিনের ঘর আর ওনাদের হচ্ছে বিল্ডিং, আমার এই জিনিসটা ভালো লাগলো না। তারপর ওইখানে আমি এই যে রাজি হই নাই। তারপর আমাদের বাড়িতে আমার বাস্তির জন্য যে একটা ঘটক আসছে, উনি আমাকে দেখিয়া মানে ওনার ভালো লাগছে। পরে আমার ভাবিদের চাস্তো ভাবিদের জিজ্ঞেস করতেছে এই ছেলেটা কে, হুজুর কে? পরে আমার ভাবি বলতেছে আমার দেবর, যে বিবাহ শাদী করবো। কয় বিবাসে মেয়ে তো দেখতেছে, আপনাকে থাকলে দেখান। ওই যে উনি আমার যে বললো মাদ্রাসা লেখাপড়া করে, এটা ওই মেয়েও একটা হুজুর ছেলে বিস্তারিতেছে, হুজুর ছেলে বিবাহ করবো, কিন্তু ওনার দিয়ে শালি হয় সম্পর্কে আমাকে এটা বলে নাই। আচ্ছা, যে তারপরে ওনার সাথে কন্ট্যাক্ট করে তো একদিন যে দেখার একটা ডেট হইলো। আমার মা আবার চিনে মেয়ের আগে থেকেই, মানে যে আমাকে দুই সম্পর্কে খালাতো মিল লাগে, আমি চিনতাম না। আচ্ছা, তারপরে যে আমার যে চাস্তো ভাবির আমি নিয়ে গেছি, চাস্তো ভাবি হয় আবার দেখে বোন হয়, আমার আব্বা আবার উকিল হয়েছে চাস্তো ভাই বিবার মধ্যে, ওনার সাথে একটু ক্লুজ ওনারই নিয়ে গেলাম। যাকে দেখে মেখে আমার যে মোটামুটি যে পছন্দ হইলো। পরে যে ওদের কাছ থেকে কোনো ইয়া পাইতেছি না, হা না কিছু পাইতেছি না, অন্য একটা লোকের দ্বারা ইয়া করলাম। পরে বলে হেরা যে পরবর্তীতে জানাইবো। পরে ওনার সাথে যোগাযোগ করে পরে বলছে যে আমাদের পছন্দ হয়েছে। আমি বলছি তাহলে যে মেয়ের কন্ট্যাক্ট নাম্বার তো ওনার সাথে আমি একটু সরাসরি কথা বলবো, মানে যে মোবাইলে কথা বলবো। তো এর সাথে মোবাইলে কথা বললাম, যে আমার সম্পর্কে জানলো, এর সম্পর্কে জানলাম। পরে দেখা যেতেছে মানে যে দুজনের মধ্যে একটা ভালো লাগা তৈরি হয়েছে। তারপরে যে উনি যে এদিক দিয়ে আমার মায়ের রাজি না, মায়ের বলতেছে মেয়ে কালো, অন্য জায়গাতে মেয়ে দেখছি, কিন্তু দেখো অন্যদিকে এই মেয়েটা আমাকে সবচেয়ে ভালো লাগছে বেশি। আচ্ছা, এই যে তারপরে এই যে আমার বোনেরা কইতেছে তোমার যেন পছন্দ ওইখানে, আমার সবাই মহব্বত করতো, সবাই যে তুমি করে ডাকতো ভাই বোনেরা সবাই। পরে যে একদিন ডেট হয়, যে এখন তো মায়ে দেখ রাজি হইতেছে না, তার বোনেরা রাজি করাইছে। পরে একদিন ডেট হয়, যে ওই মেয়েরা মুরব্বীরা দেখতে যাবে, আমাদের মুরব্বীরা কথাবার্তা বলবে। আচ্ছা, তো এর মধ্যে আমিও কিছু কথা বলে বলেছি, আমার কোনো চাওয়া পাওয়া কিছু নাই গিয়া, খালি যে মুরব্বীরে গিয়ে আমি ডেট আনবো। আর যদি 30,000 টাকা কাবিন দিতে হইব, ওইটা আমি সাথে সাথে দিয়ে দেবো। আচ্ছা, আমার যে ইচ্ছে ছিল আমাদের যে আঁকা বিরিদ, মানে যে আমার যে যাদের সে উঠা বছর চলাফেরা করি, সবাই বলতেছে যে মানে যে কম টাকার ভিতরে একটা আছে, খায়ের বরকত আছে, এটা সাথে সাথে আদায় করে যত কমটা দেওয়া যায় ওইটার মধ্যে তো ভালো আছে। তো আমার ভিতরে ওই জিনিসটা যে কাজ করছে, শ্বশুর বাড়িতে কোনো আমি যৌতুক নিব না। আমি এই যে মেয়ের আগে বলে রাখছি, আমার কোনো যে চাওয়া পাওয়া কিছু নেই, আর আমার কাবিন দিতে হবে 30,000 টাকা দিলে আমি এই যে রাজি আছি। পরে মেয়ে রাজি, মেয়ের দুলাভাই রাজি আছে, মেয়ের দুলাভাইও হুজুর টাইপের ওই। পরে হেরা রাজি, কিন্তু মেয়ের বাপ রাজি না। মেয়ের আমার চেয়ে ভালো ভালো জায়গাতে ঘর আসছে, যে মেয়ে মানে যে মাদ্রাসা লেখাপড়া করছে, আমি সঙ্গে বিবাহ করি, ওই সময় সে ডিগ্রি কমপ্লিট করছিল। আচ্ছা, মানে যে আলিয়া মার্সার থেকে ফাজেল পাস করছিল। মানে যে তারপরে এখন আমার ওয়াইফের আমার সাথে বিবাহ হওয়ার ইচ্ছা শুধু ওয়াইফ একাই ছিল, আর কেউ ছিল না। আমার ওয়াইফের রাজি দেখেই আমাদের বিবাহটা হয়। আচ্ছা, এই যে মানে ওই দিনকে মুরব্বীরা বলছে না আজকেই বিবাহ। ওকে, মানে যে তারপরে আমাকে ফোন দিল আমার ওয়াইফে, ওই সময় তো ওয়াইফ হয় নাই, বলে যে আমার মোবাইলে কিছু টাকা দেন। আমি আমার মোবাইলে বিকাশ করা ছিল, ওইখান থেকে আমি 200 টাকা তাকে ফ্লাক্সি করে দিই। সে তার যে ক্লাসমেট সবার মানে যে দাওয়াত করলো। পরে আমিও যে আমার যে বড় দুলাভাইকে নিয়ে মার্কেট করতে গেছি। মার্কেট করতে গেছে ওদের বাসায় যেতে যেতে বাজছে 8টা-9টা বাজছে। পরে তারপরে যে ওই দিনকে বিবাহ হয়ে গেল।
পরে যে বিভিন্ন আনুষ্ঠানিকতা সারতে সারতে রাত বেজেছে 1টা। আমাদের পাশের গ্রামে ছিল, 1 গ্রাম পরে। পরে আমরা তো গাড়ি নিয়ে যাইনি, আমি এই যে অটো নিয়ে গেছিলাম। তারপরে এই যে ওদের পক্ষ থেকে একটা অটো গাড়ি দিয়া আমাদের বাড়িতে আসার জন্য ব্যবস্থা করে দিছে। তারপরে এই যে বিবাহ শাদী করলাম, ওদিক দিয়ে আমার চাকরি নেই। আমার এক রিলেটিভ যে নারায়ণগঞ্জ শহরে, উনি একটা গার্মেন্টস মার্কেটিং এ চাকরি করতে পারতাম। তারপরে ওই চাকরিটা চলে যাওয়ার পরে উনি পার্টনার নিয়ে নিজেই যে সাবকন্ট্রাক্টে যে ব্যবসা করে। আমার টঙ্গিতে থাকা অবস্থা একটা অফার দিছিল। ওনার যে বড় ভাইটা যে অসুস্থ ছিল, ওনার বড় ভাইকে নিয়ে আমি ঢাকা মেডিকেল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর হসপিটাল দৌড়াদৌড়ি করছিলাম। ওই থেকে উনি আমাকে যে অন্য চোখে দেখতো, আগে থেকে দেখতো, মানে খুব কাছের আত্মীয়। আচ্ছা আচ্ছা। তারপর আমার অফার করছিল টঙ্গিতে থাকতে, 7,000 টাকা বেতন করেছিল। আমি এখানে 5,000 টাকা 8 ঘন্টা পাই, ওখানে 12 ঘন্টা ডিউটি। তারপর আইলাম না করে দিলাম। তার বিবাহের পরে আর কোনো চাকরি না, খালি আমার ওয়াইফে জানে, আর কেউ জানে না, যে শ্বশুর বাড়ি আর কেউ জানে না। তারপর আমি আবার যে আমার রিলেটিভের সাথে করে কন্ট্যাক্ট করি। উনি আমার বলতেছে যে তুই কি আসতে পারে, থাকবি কিনা এটা আগে তুই শিওর হ। যদি চাকরি করতেছে তোর চাকরি 100% ঠিক আছে। যে আমি জানুয়ারির 2 তারিখে বিবাহ করি, ফেব্রুয়ারি 1 তারিখে চাকরিতে জয়েন দিই। কত সালে এটা? এটা 2015-তে। 2015 সালে। তখন কি আপনি এই ধরনের কাজের মধ্যে আছেন না ছেড়ে দিয়েছেন? অল্প অল্প আছি। অল্প অল্প বলতে চুরি করার মধ্যে? হ্যাঁ, চুরি করার মধ্যে অল্প অল্প। ওই যে তখন আপনার মানে ইনকাম কি ছিল? চাকরিতে জয়েন করলেন? চাকরিতে জয়েন করলাম। ওই চাকরির ফাঁকে ফাঁকে বৃহস্পতিবারে বিভিন্ন মার কাজে যাইতাম, ওদের সাথে যে কন্ট্যাক্ট করিয়া যে নারায়ণগঞ্জ মার কাজে যাইতাম। নারায়ণগঞ্জ বড় মার কাজ আছে তাবলিগ জামাতের, ওই মার কাজে যাইতাম। ওইখান থেকে দেখা যাইতেছে বৃহস্পতিবার হইলে দেখা 2-3 হাজার টাকা, 5,000 টাকা এরম আসতো আর কি। মানে যেদিন থেকে বাড়িতে প্রোগ্রাম ছিল বৃহস্পতিবার যাওয়ার, ওই যে অনেক সময় বাড়িতে চলে যেতাম, ফাঁকে ফাঁকে যে মন চাইলে করতাম। আচ্ছা। পরে তারপরে ওইখানে বেশ 1-1.5 বছর চাকরি করি। চাকরি করার পরে যে আমাদের পার্টির সাথে আমার একটা গ্যাঞ্জাম হয়েছিল, ওই নিয়ে স্যারের কাছে কমপ্লেন করছিল। কমপ্লেন করার পরে স্যার আমার মানে এই যে অনেকটা করছিল আর কি, শাসনের মতন করছিল। পরে যে আমার যে ওই যে রিলেটিভ ছিল, ওনারা 3 জনের পার্টনার ছিল। 3 জনের মধ্যে একজন খুব আমার যে বকাঝকা করছিল। আমি আর যে আমার রিলেটিভের না বললে আমি বাড়িতে চলে আসছি। ওনার পরে হেরা ফোন দিয়ে মোবাইল বন্ধ করেছি, পরে মোবাইল খুলছি। পরে যে রিলেটিভ, ওই যে আমার ভাই সম্পর্কে ভাই হয়, যে ভাবি আমার ফোন দিল, তুমি গেলে লেগে কি সমস্যা? আমি বলছি ভাবি আমার এই সমস্যা, আমার ইচ্ছা এবং যা কিছু, আমার এখানে কোনো দোষ নাই। পার্টি হুদি স্যারের নামে, স্যারের কাছে বদনাম আমার নামে লাগাইছে, ওই জন্য উনি আমার না জেগে যা ইচ্ছা তাই কইছে, আমি চাকরি করবো না। তারপরে যে আমি গেছি দেখে আজ আমার ভাই আমার প্রতি রাগ করছে, অনেক রাগ। আমার ফোন দেন, আমার ফোন দিছিল, আমি যে নামাজও ছিলাম রিসিভ করতে পারি না। পরে ভাবি আমার ফোন দিছে, আমার জিজ্ঞাসা করে তুমি কি চাকরি করবা, যদি আসো তাহলে এখনো চাকরি করতে পারবা? আমি বলছি না, আমি চাকরি করবো না। আমি না করে দিছি। পরে হেরা অন্য লোক আর নেই নাই। অন্য লোক না নেওয়ার পরে মাঝখানটা একটা লোক নিছিল বলে, ওই লোক আবার দেখা 1 মাস করে থাকতে পারে না, চলে গেছে। পরে মাঝখানটা বেকার কি করবো, দেখা যায় 1 মাস বেকার ছিলাম। যে মাঝখানে আমার একটা মেয়ে হয় 2015 যে 12 নভেম্বর আমার একটা মেয়ে হয়। মাশাআল্লাহ। পরে দেখা যেতেছে এদিক দিয়ে মেয়ের খরচ আছে। আগে তো চাকরির অবস্থায় মেয়ের খরচ বহন করতাম। ওই সময় আমরা যৌথ ফ্যামিলিতে ছিলাম। এই যে মাসে 3,000-4,000 টাকা মায়ের দিতাম সংসারে, আর বাকিটা আমি খরচ করতাম, আমার ওয়াইফ খরচ করাইতাম। যে টাকাটা পাইতাম আউট ইনকাম, মানে যে চুরি করতাম বিয়ের মার কাছে গিয়ে, ওইটা আমি নিজে খরচ করতাম, সংসারে ওগুলা দিতাম না। চাকরির টাকাটা সংসারে দিতাম। তারপরে ওই যে চাকরি ছেড়ে দিলাম, চাকরি ছাড়া যে বাড়িতে বেকার ছিলাম। পরে মাঝখানটা ওই যে ওয়াহিদ নামের সিলটা আবার হের সাথে কন্ট্যাক্ট করি, ভাই আমার একটা কাজ দরকার, হের আবার জানে আমি যে চুরি কমাই দিছি, আমি এখন করি, চাকরি করি। তার হেরা আমার সাথে তেমন একটা কন্ট্যাক্ট করতো না, পরে আমিও তার সাথে যে তেমন একটা কন্ট্যাক্ট করতাম না। তারপরে হে আমারে বললো, কয় তাহলে তুমি হেবার যে আমি চাকরি ছাড়ার কিছুদিন পরে যে কাশিমপুর জেলখানা থেকে যে 3 মাস জেল খেটে বার হয়েছি। হের মার একটা ছিল, মানে যে আশা ছিল, ছেলে যদি জেলেতে বাইর হয়, ছেলের নিয়ে মাস্তুরা জামাতে যাবে। আচ্ছা। মাস্তুরা মহিলাদের জামাত বলা হয়, মহিলার সাথে মাহারাম,
ওদের সাথে পুরুষ থাকে, মহিলারা থাকে বাসায়, পুরুষরা মসজিদে থাকে। এটা মাস্তুরের জামাত বলা হয়। মাস্তুরের জামাত নিয়ে আমগো এলাকাতে গেছে, আমার যে থানা নারায়ণগঞ্জের এক থানায় গেছে। আচ্ছা, যাওয়ার পরে হ্যাঁ আমার ফোন দেয়, কই আমি তো তোমাদের এলাকায় আসছি আইপা দেখা সাক্ষাৎ করার জন্য। পরে গেলাম, ওনায় যে আমার আমি বলছি ভাই আমি তো বেকার, এখন চাকরি নাই, কি করবো, একটা চাকরি বাকরি দেন। কয় আমরা তো এগুলা করি, এখন তুমি কি করবা নাকি না। কয় যে কক্সবাজার থেকে বিভিন্ন জায়গা থেকে যে আমরা ইয়াবা আনি, ওইখান থেকে আমার ইয়াবা শুরু। আচ্ছা, তাহলে বিয়ের পরেই? হ্যাঁ, বিয়ার পরেই। আচ্ছা, হ্যাঁ, তো আপনাকে প্রস্তাব দেয়, তারপর আমি বেকার কি করবো, চাকরি মাকরি খুঁজে পাইতেছি না। তা আমি যে লাইনে গেছিলাম ওই লাইনে বিভিন্ন লোকের সাথে যোগাযোগ করি চাকরির জন্য, চাকরি হয় না, সাথে সাথে চাকরি পাওয়া যায় না। তো অনেকে দেখা যাইতেছে নিজস্ব লোক না ছাড়া চাকরি দেয়ও না। তারপরে হ্যাঁ কথায় হ্যাঁ আবার আমগো এলাকাতে তাবলিগের সময় লাগায় বাড়িতে গিয়েছে। পরে আমার একদিন যে মোহাম্মদপুরে ডাইকে নিয়ে যে বলতেছে তুমি, আমি তোমার যে কোনো সময় ডাকতে পারি, আমার সাথে তোমার 20,000 টাকা দেবো মাসে, যে কক্সবাজার যাইবা, কক্সবাজার থেকে তুমি সাথে করে নিয়ে আসবা, তোমার সবকিছু শিখে দিম, কিভাবে আনবা, কিভাবে যাইবা না যাইবা। যে মোবাইল টাকা পয়সা অনেক সময় দেখা যাইতেছে, একটা লোকের ফলো করলাম যে আমি কিছুই পাইলাম না। আর তাবলিগ জামাতের টাকা পয়সা চুরি করা, এটা আমার কাছে একদম ঘৃণিত লাগে। আমি কই না, এটা করতাম না, যেহেতু ইয়াবা এটা মানুষের কোনো হক মারা হয় না, এটা করবো। পরে আপনার কাছে মনে হয়েছে যে ইয়াবা দিয়ে মানুষের হক মারা হয় না, মানে এটা আপনি মনে করেছেন, নিজেকে বুঝিয়েছেন? আমি মনে করছি আর কি। আর দেখা যাইতেছে তাবলিগ জামার টাকা পয়সা চুরি করলে ওই লোকটা তাবলিগে যাওয়া থেকে বঞ্চিত হয়। হ্যাঁ, গুরুত্বপূর্ণ জিনিস আমরা আইডি কার্ড, যে ব্যাগে ন্যাশনাল আইডি কার্ড ব্যাগে থাকতো, তা গুরুত্বপূর্ণ আরো কাগজপত্র থাকতো, ব্যাগ থাকতো, মোবাইল নাম্বার থাকতো, এগুলো সব ইডিকে ফালাইতাম, সিম খুলে ফালাই দিতাম। যে ব্যাগ ট্যাগ যে রাস্তা ফালাইতাম, আইডি কার্ড বাথরুমে ফালাই দিতাম, মানে কোনো প্রেয়ার করতাম না। এই যে আমাদের দ্বারা মানুষ অনেক কি হয়েছে, যে মানুষের লস হয়েছে, মানে এই কথা চিন্তা ভাবনা করি আমি বলছি না, এই কাজটা করতাম না। আচ্ছা, আর দেখা যেত আমি ওই রকম ইনকামও করতে পারি না। আর যারা নাকি আমার যে গ্রুপের সাথে ছিল, তারা বিভিন্ন জায়গাতে যাইতো, যে কাকারের মাধ্যমে তারা জানতে পারে কোন জায়গায় ইজতেমা হইতাছে, বাংলাদেশে যে কোনো জায়গায় হেরা, যে ওই গ্রুপের লোক চলে যেত। আচ্ছা, আমি এত সময় দিতে পারতাম না, আমি যেহেতু চাকরি করি। আর দেখা যায় আমি আবার যে কাজ না করতে করতে একবারই হয়েছি, দুর্বল হয়ে গেছে, কাজের প্রতি মনোযোগ না, করতে পারি না। ওই দেখে মন খারাপ, দেখা যায় কোন সপ্তাহে কাজে গেলাম, দেখে সারা রাত এখন কষ্ট করলাম, কিছুই পেলাম না, সকালে মন খারাপ হয়ে চলেই তো হয়। পরে দেখা চাকরি চলে গেল দিক দিয়ে, আর এগুলো করবো না। তারপরে ওই যে আমরা ওহিদের সাথে যেমন পরিচয় হয়, যে তার সাথে কন্ট্যাক্ট করি, সে আমাকে ডেট ফিক্সড করে ইয়াতে নিয়ে যায়, যে কক্সবাজারে নিয়ে যায়। ওইখানে গিয়ে আমরা নামিল, হ্যাঁ আমারে বলতে সাধারণ পোশাক পরে যেতে হইব। আচ্ছা, মানে যে পাঞ্জাবি পরবা, লঙ্গি পরবা, যে তোমার মনে করবো তুমি ওই এলাকার লোকই, যে তুমি ঢাকা থেকে গেছো, এতে না দে বুঝতে পারে। আচ্ছা, পরে যে আমরা গাড়ির মধ্যে চিপস খেলাম, চিপস পালাই তো গাড়ি থেকে নামিয়া, যেমন সমুদ্র সৈকতের আগে একটা জাউতলা নামে একটা জায়গা আছে, যেমন ওইখানে গিয়া হ্যাঁ আপনার যে লোকের কাছ থেকে আনবে, ওই লোকের যাকে কন্ট্যাক্ট করছে, আমরা কিন্তু যে কক্সবাজার আইসা পড়ছি, যে আমরা অটোতে নামে আসতেছি, একটা মসজিদ ছিল, মসজিদে গিয়ে আমরা অবস্থান নিছি। পরে ওই লোকে বাসা থেকে নিয়ে আসলো, যে আমার বলে বাথরুমে যাও তুমি, বাথরুমে আমি গেছি, আমার এতটুকু হাতের এই পরিমাণ, মানে যে 50 গ্রাম অথবা 100 গ্রাম হবে, জি, যে ওই পরিমাণ, যে ব্ল্যাক টিপ দিয়ে পেছানো একটা ইয়া দিলাম, মানে যে একটা ইয়া দিল আমাকে। পরে বইটা তুমি যে 2 রানের মাঝখানে ওই যে সাদা ব্ল্যাক টিপ দিয়ে পেছাইলাম এটা। আচ্ছা, আমিও নিলাম, ওই যে আমার লোক ওহিদ হ্যাঁ নিল। যে পরে আমরা একসাথে টিকিট কাটি নাই, আমি টিকিট কাটছি, আমারটা আমি কাটছি, ওরটা ওই কাটছি, যেমন বুঝতে না পারে দুজনে একসাথে। আমার কাছে একটা দিছে, আমার তো বেশি হয় নিছে। আচ্ছা, পরে যে আমরা যে বাসুরি, আমি সিট পাইছি সামনে, আর ওই সিট পাইছে পরে, হে একটু দূরে থেকে উঠছে, যে পরের স্ট্যান্ড থেকে। জি,
পরে যে কক্সবাজার সকালবেলা আবার রওনা দিয়ে দিছি। পরে যে আমার পরে সকালবেলা চেকপোস্ট নাই, আমরা নাম মইল ইয়াতে পটিয়া নামো, যে পটিয়া জামতলা নামে একটা জায়গা আছে, আচ্ছা ওইখানে নামবো। আচ্ছা পরে যে আস্তে আস্তে এই যে লোহাগাড়া নামে একটা জায়গা আছে, লোহাগাড়া চেকপোস্টে তো আমার লগেটারে চেক করতেছে। পরে যে আমারও চেক করছে, মানে যে চেক করে আমার মানে এই যে আমার যে ফিস্টের ঘাবড়ানো ভাব দেওয়া গেছে, এই জন্য আমার চেক করছি। আমার চেক করে রানমান হাতাইয়া আমার কলার দিয়ে বাইরে বাইরে করে ফেলালো। কে করলো এটা? র্যাব? না, মানে যে প্রশাসনের লোক, পুলিশ। পুলিশ, ওকে। চেকপোস্টে পরে আমি হের দিকে তাকাইলাম, হ্যাঁ আমার ইশা দিল আমি ব্যবস্থা আমি নিতেছি, মানে যে তুই কিছু বলিস না, এরকম একটা ইঙ্গিত দিয়ে আমাকে বুঝাইলো। পরে আমার গাড়িতে নামাইয়া, কে আপনাকে ইঙ্গিতটা দিল? ওই যে আমার লগেরটা ওয়াহিদ। আচ্ছা, মানে বললো যে আমি ম্যানেজ করে ফেলছি। আমি ম্যানেজ করে ফেলতেছি। পরে আমার গাড়িতে নামাইলো, পরে আমার গাড়িতে নিয়ে উঠিল, আর ওই ফাঁকে গাড়ি চেক করলো, হেরে চেক করলো না, অথবা অথবা হেরে চেক করে কিছু মানে যে মানে হেরে সন্দেহ করে নাই, সন্দেহ আমাকে করছে। মানে মানে হে একটু হ্যান্ডসাম ছিল, আবার স্বাস্থ্য ভালো ছিল, দেখতে মানে একদম বুজুর্গ মতন দেখা যায় আর কি। মানে মানে যে বাহির থেকে দেখলো কে বুঝতে পারো এই লোক এই কাম করবো, কিন্তু আমি একটু চ্যাংরা ছিলাম, অথবা দেখা যায় পুলিশের চেক একটু ঘাবড়া গেছিলাম মনে হয়, এই জন্য আমাকে মানে সন্দেহ করে করছে। ওকে। আর যেহেতু এরা সবসময় এগুলো করে, যে লোক দেখলে বুঝতে পারে, এরকম একটা কিছু ছিল। তারপর আমাকে নামাইলে গাড়ি ছেড়ে দিল। তো আমি তো এই যে ওহিদের অপেক্ষায় ছিলাম, হ্যাঁ আমার একটা ব্যবস্থা নিব। পরে যে ওইখানে আমার আর কিছু জিজ্ঞাসা করলো না, তোর লগে কি আছে না আছে আসে বিষয়। তো আমি তো হয় জি জি আমি তো হ্যাঁ অপেক্ষায় ছিলাম, সন্ধ্যা হয়ে গেছে গা। পরে আমাকে আরো কয়েকটা আসামি ধরলো, মানে একসাথে নিয়ে লকআপে ঢুকাইলো। এই প্রথম থানায়? এই প্রথম থানায় লোহাগাড়া। লোহাগাড়াতে। আমার এই বিষয়ে কোনো অভিজ্ঞতাই ছিল না, মানে কি হইতে যেতেছে, কি হইব না হইব কিছু জানেন না? কিছু জানি না। তারপরে সন্দেহ হয়ে গেল, কোনো খোঁজ খবর নাই, হ্যাঁ কোনো খোঁজ খবর লয় না। পরে যে আমার সাথে মোবাইল ছিল, মোবাইলটা নিয়ে গেছে প্রশাসনের। আপনি কি প্রথম এই ইয়াবা এক্সপোর্ট করতে গিয়ে প্রথম ইতি ধরা পড়েছেন? জি, প্রথম টিপে ধরা পড়ছে। এটা আমি কখনো হাতে নিয়েও দেখিনি। জানেন না কি ছিল ওর মধ্যে? জানি, হ্যাঁ বলছি ইয়াবা এইটুকুই না, কিন্তু দেখেন তো নি জিনিসটা? আমি দেখি না। তারপর আমার সামনে হেরা খাইতো। এই যে আপনার যে কতটুকু ছিল আপনি বলছিলেন? এই যে মানে ওটা ভিতরে কতটুকু, এতটুকু একটা ইয়ে ছিল, খুব ছোট একটা পট, ছোট একটা মানে পোটলার মতন ছিল। মানে মানে যে তারপরে যে আমাকে রাত্রে ডাক দিল, মানে যে লকআপের যে বাহির থেকে কয় তোরা তো এখন রিমান্ড দেওয়া হবে, বাড়িতে টাকা আনা। আচ্ছা। ওই ফার্স্ট টাইম বাড়িতে যোগাযোগ করি। আমি আগে যোগাযোগ করার মানে যে একটু চেষ্টা, তখন আপনার একটা বাচ্চা হয়ে গেছে। একটা বাচ্চা হয়ে গেছে। পরে আমি আমার বোনের ফোন দিই, বোনের ফোন দিয়ে, আমার ছোট বোনের সাথে রিলেশন ভালো, মানে আমার বড় বোনদের মধ্যে ওই ছোট। জি। ফোন দিয়ে কইতেছি এখন আমার বোনের ধাওয়াত মরে কান্তাছে। কান্তা পরে আমার চাস্তো একটা আছে, হ্যাঁ একটু ভালো টাইপের, হ্যাঁ জানাই বিষয়টা। পরে হ্যাঁ জানানোর পরে পুলিশকে যে রিমান্ড কাটানোর জন্য সাথে সাথে 1500 টাকা অথবা 2000 টাকা ইয়ে করে বিকাশ করে দেয়। বিকাশ করে দেওয়ার পরে আমার আর কিছু কয় না, মানে যে সময় কেস লেখে আমার ডাকদা নিছিল, মানে যে এসআই। পরে আমি ঢাকার পরিচয় দিই, মানে যে পরিচয় দিছিলাম ইয়ারই প্রথম। আচ্ছা। পরে মিথ্যা কথা বলার পরে আমার কয়েকটা বাড়ি দিছিল লাঠি দিয়া। পরে মানে যে আমার কেস লেখছিল, পরে আমার কথা আবার কিছু আটকে যায় দিকে, যে মনে করছে আমি আরো কিছু লুকোচুরি করতেছি, আমার আরো মারলো এখানে। পরে আমার কেস লিখে ফেলাইলো। আচ্ছা। পরে যে আমার ওই যে আমার চাস্তো ভাই কিছু টাকা দিছিল আমাকে দেওয়ার জন্য, খাওয়ার জন্য, এ টাকা কিছু দিয়ে নাই। ওই যে যার টাকা দিছে পুলিশে নিয়ে গেছে গা। যে পরের দিন বিকেলে আমাকে যে কোর্টে চালান করে দিছে। আচ্ছা। যে কোর্টে চালান করে দেওয়ার পরে যে আমি যে লকআপে চলে গেছি, কোর্টের লকআপে, তো একটা উকিল এসে আমার নাম ধরে, বাপের নাম ধরে ডাকতেছে, কইছে আমি যে আসামিগুলো লকআপে নেওয়ার আগে কাগজপত্র জমা দেয় না, যে ইয়া বা মামলা, ওই আসামিগুলোর উকিলরা হেরা প্রথম ইয়া করে, যে মক্কেলগুলো ধরার জন্য হ্যাঁ কাছে আগে যায়। আমরা তো ওই অবস্থায় ছিলাম যে করে মানে যে কেউ বাঁচাইবো। ওই সময় যখন মানে যে আমার ডাক দিল নাম ধরে, মনে বললাম আমাকে মানে বাঁচানোর জন্য কেউ মনে আসতেছে, কিন্তু ওই লোকটা যে প্রতারক ছিল বুঝতে পারি নাই। আচ্ছা। মানে মানে ইয়া বা মামলা হইলে হেরা মানে অনেক কিছু মনে করা,
যে টাকা পয়সা আছে এর কাছে, ওকে ওকে। যে বাহিরে ইনকাম করছে। হুম পরে হেরে আমার চাস্তো ভাই যে 2,000 টাকা বিকাশ করে দিয়ে সাথে সাথে দিছে, জি। হেরে কিছু কিনে দিন আর হের মামলাটা কিভাবে ইয়ে করে আমরা ঢাকা থেকে আসতেছি। হুম পরে এত দিনে দেখা যায় আমার ওয়াইফ ফ্যামিলির লোক সব এলাকার লোক সব জেনে গেছে। হুম হুম পরে অনেকে বিশ্বাস করছে আর অনেকে বিশ্বাস করে নাই। হুম মানে যে বেশিরভাগ লোকে বিশ্বাস করছে আর জি। কম সমস্ত লোক বিশ্বাস করে না। আগে আমার এরকম কোনো ব্যাড রেকর্ড ছিল না। আর যে আমি দিয়ে আপনার মোবাইল টোবাইল চুরি করতাম এটারও এলাকাতে কোনো এরকম কোনো ইয়া পায় নাই, আবাস ছিল না। হুম 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 তখন এইসব লোক এইসব করতে পারে না। তারপরে আমারে যে ওই দিনকে রাত্রে যে চট্টগ্রাম জেলখানা পাঠাই দেয়। কোথা থেকে চট্টগ্রাম জেলখানায় পড়ায়? এই যে লোহাগাড়া থেকে চট্টগ্রাম করে লোহাগড়াটা পাঠায়। কোথায়? ময়মনসিংহে? না, লোহাগাড়া হইলাম না কক্সবাজারের শেষ প্রান্তে, চট্টগ্রাম শুরু। আচ্ছা, ওখান থেকে আপনাকে হচ্ছে পাঠালো চট্টগ্রামে। চট্টগ্রাম কোর্টে পাঠাই দেয়, আমার চালান করে দেয়। চালান করে দিল, হ্যাঁ। আমার লগে আরো কয়েকটা ছিল, হ্যাঁ গো, হুম যে সব ইয়াবার মামলা হয়েছে। হুম আরো কিছু ছিল, এগুলো সব ইয়াবার মামলা হয়েছে। হুম হুম হুম। তার কোর্টের থেকে আমাকে আবার জেলখানায় যে পাঠাই দেওয়া হয়। আচ্ছা। আমার সাথে আমি জেলখানা কিছু টাকা, আমার কাছে কিছু টাকা ছিল, ওই টাকাগুলা যে আমি যে আমার শীতের দিন ছিল জ্যাকেট, ওই জ্যাকেটের ভিতরে সিদ্ধি করে রাখে, ওই টাকাগুলা নিতে পারে না পুলিশেরা। হুম ওই টাকাগুলা জেলখানার সঙ্গে ঢুকি বলতেছে কার কি আছে সম্পূর্ণ চেক করছে। মানে অস্ত্রধারী বিভিন্ন কোনো একটা শুয়েও নিতে পারবো না ভিতরে, কোনো কিছু নিতে পারবো না, আমি চেক। যাদের টাকা পয়সা আছে জমা দাও, এগুলা তোমাদের যে পিসি কার্ড হইব, ওই পিসি কার্ডেতে তোমরা পরবর্তী উঠে নিতে পারবা। হুম আর জামা খুলছে, জামা খুললে কার কি কোনো চিহ্ন আছে এগুলো সম্পূর্ণ ইয়া নোট করছে। এগুলা আবার জামিন হওয়ার সময় এগুলা লাগে। আচ্ছা। মানে যে কার কোনখানে কার কি মানে যে দোষ আছে না আছে, মানে যে কার কি কোনো সমস্যা আছে সম্পূর্ণ নোট থাকে। জামিন হওয়ার পরে ওই ভলিউম গুলো চেক করে, এর সাথে মিলে আবার মিলে কিনা, হ্যাঁ। মিলে কিনা ওই অনুযায়ী তাকে জামিন দিয়ে দেওয়া হয়। জামিন দেওয়া দেওয়া হয়। হুম, চেক করে আর কি মিলিয়ে জামিন দেওয়া হয়। তারপরে হুম মানে যে ওইটার প্রথম নিয়ে আমদানিতে রাখে, হুম 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 আমদানিতে রাখে। সকালবেলা কোরের যে বড় ইয়া থাকে হুম জেলা সুপার, হুম হেরা গিয়ে আম করে ইয়া পরিদর্শন করে। হুম হুম হুম। যে রাত্রে গেছি পরে মানে যে আমাদেরকে খিচুড়ি দিল খাবার জন্য, আর দেখা যেতেছে মানে যে বালিশ নাই, এরকম একজন কম্বল আছে, এরা পেশায় বালিশ সিস্টেম করে দিছে। আর এর মধ্যে একজনের সাথে মিললে একজনে যে মানে যে কোনো মতো রাত্রে যে কাটাইলাম, ওই পরিবেশে কখনো ছিলাম না, তো খুব কষ্ট হয়েছে ওই দিনকেই। হুম হুম। তারপরে সকালে চারজন করে ফাইল সিস্টেম করছে। আচ্ছা। চারজন করে পায়ের উপরে বর করে বসছে ফাইল। পরে দেখা যেতেছে ও মানে ঢুকার আগেই ছবি উড়াইয়া কেস নাম্বার দিয়া একটা আইডেন্টিফাই করার জন্য একটা কাগজ তৈরি করে, আচ্ছা। এটা ঢুকানোর জন্য। পরে দেখা যায় ওইটা আবার যে জেলা সাহেবের সাথে মানে যে জমা দেওয়া হয়, হুম। ওইখানে আরো কিছু মানে যে ইনফরমেশন থাকে। আচ্ছা। পরে জেলা সাহেব চলে গেলে এটা বিভিন্ন ওয়ার্ডের যে ওয়ার্ডের লোকেরা আসে আচ্ছা। আমার কিনে নেওয়ার জন্য। ওকে। মানে যারা পুরান কয়েদি, যারা সাজাফত, তাদেরকে কয়েদি, তাদেরকে বলা হয় কিনে নেয় মানে ঠিক বুঝলাম না। যারা নতুন যায় তাদেরকে হাজতি বলা হয়। আচ্ছা। আর যারা পুরাতন সাজাপ্রাপ্ত তাদের কয়েদি বলা হয়। ওকে। ওই কয়েদিরা প্রশাসনের কাছ থেকে ওয়ার্ড কিনে নেয়। প্রথম দেখা যায় ভালোই তো আদর পাইতেছি। তারপরে সকালে নাকি রাতে আলাদা আলাদা ডাক্তার নিলাম, আমরা এক ওয়ার্ডে গেলাম 4-5 গেলাম। দেখা 5 জনকে আলাদা আলাদা ডাক্তার নিয়ে এক সাইডে আমাদেরকে বুঝাইলো, তোমার সাথে যা হইতেছে এই যে তোমার লোকে যারা আছে ওদের কাছে বলতে পারবে না। মানে আলাদা আলাদা কন্ট্যাক্ট করে, প্রত্যেকে আলাদা আলাদা করে। আলাদা আলাদা। তো আপনাকে ডেকে নিয়ে কি বলে? আমার বলতেছে তুমি 10,000 টাকা দিবা, তুমি বালা জায়গায় থাকবা, বালা খাইবা, সবকিছু করবা, এই যে উপরে গোসল করবা। এই যে ওয়ার্ডের ভিতরে 100-র উপরে মানে এটা একটু বড়, এই ওয়ার্ডের মধ্যে মিনিমাম 20-30 জন লোক থাকবো, ওই জায়গায় 150 পর্যন্ত 8 লোক। নর্মালে যে 30 জন থাকতে পারে, ওই জায়গার মধ্যে 150 লোক আড়ায়। আর যারা নাকি টাকা পয়সা না দিতে পারে, গরিব মানুষ, ওদেরকে আপনার আমদানি থেকে বিভিন্ন ওয়ার্ডে দিয়ে দেয়। আচ্ছা। মানে যেগুলো একদম মানে নেয় না কেউ, হ্যাঁ, ওইগুলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডে দিয়ে দেয়।
হ্যাঁ আর যে কিনে নিয়ে গেছে তাহলে তো যে ওয়ার্ডই আছে হ্যাঁ আমার কয় তুমি 10,000 টাকা দিবা, ভালো খাইবা, ভালো থাকবা, উপরে গোসল করবা, নিচে যাওয়া লাগবো না। হুম আমি কইছি ভাই আমি এত টাকা দিতে পারবো না, আমার তো বাড়ির অবস্থা ভালো না। এই যে পরে এই যে দুইজনে মিললে, একটা নাম ছিল বাবুল হুম আর একটা নাম ছিল মাহবুব, হুম দুইজনে মিলে একটা ওয়ার্ড মানে প্রশাসনের কাছে ওয়ার্ড নিছে। জি আর দুজনে হইলো এই যে কয়েদি, হুম আর দুজন হলো মার্ডার কেসের আসামি। আচ্ছা একটা নাম ছিল রড বাবুল, ওনার নাম ছিল রড, মানে রড বাবুল। রড বাবুল। আচ্ছা মানে রড দিয়ে মার্ডার করছে এরকম কোনো কিছু? দেখা যায় জেলখানার ভিতর রড দামের ফেলাইছে একজনটা। আচ্ছা পরে আমার লগে মানে যে একটা মানে যে 2 নম্বরে কয় আমার বাড়ি নারায়ণগঞ্জ। পরে আমি কই, আমার বাড়ি নারায়ণগঞ্জ, কয় আমার বাড়ি এখানে। মানে অতবার দেখা যায় আগে বাইরে চিন্তাই মিন্তাই করতো, বিভিন্ন জায়গায় নাম টাম জানে, আসলে হের বাড়ি ছিল কিশোরগঞ্জ। হুম। আমার সাথে পরিচয় দিল যে আমার জেলার মানুষ, কয় তুমি আমার জেলার মানুষ, থাকবা খাইবা ভালো, সমস্যা নাই। হুম আমি বলছি ভাই আমি এত টাকা দিতে পারবো না, 5,000 টাকা দেবো না। আচ্ছা মানে এই যে তারপরে এই যে এরমের আমাদেরকে এই সকালে রুটি দেয়, এই যে এই রুটি গুলা আমগরে দেয় না, আমগরে মানে যেখানে পাক করে ওইটাকে যে চৌকা বলা হয়, হুম ওই চৌকা থেকে হেরা ভাত তরকারি আলাদা কিনে আনে, কিন্তু হেরা কোনো স্পেশাল পাক করে না। হুম এই যে ওই আসামিদের জন্য যে পাকটা হয় ওইটারে আবার একটু তেল মশলা দিয়া হেরা আবার একটু ইয়া করে, ওই মডিফাই করে। মডিফাই করে, মানে চৌকা থেকে ওদের সাথে একটা ইয়ে আছে, লিঙ্ক আছে, কন্টাক্ট আছে, হুম তুমি আমরা এত বাদ দিবা। আর যারা চৌকাতে কাজ করে হেরা তরকারি আলাদা নিয়ে বিক্রি করতে পারে, হুম যে ভাত নিয়ে বিক্রি করতে পারে, মানে একটু আর কি ইয়া হয় আর কি, স্পেশাল হয়, আচ্ছা মানে যে তেমন না। পরে খাইলাম, এর মানে আমার কাছে 10,000 টাকা নিল ধাপে ধাপে। হুম পরে নেওয়ার পরে আমি কইছি ইন দ্য মিনটাইম কি বাড়ির সঙ্গে আপনার কারোর দেখা হয়েছে? কেউ কি এসছে কোর্টে বা কথা বলেছে? আপনার বাচ্চাটার বয়স কত তখন? বাচ্চাটার বয়স ওই সময় 1 বছর হয়েছে। আচ্ছা হুম 1 বছর পরে যে আমার যেদিন করে ঢুকেছে, ওই দিন আমার বাইক গেছিল, চাস্তা বাইক গেছিল, আমার বোনের এর বাইক আগ গেছিল পর্যন্ত বাড়ির লোকজন জানতো না যে আপনি এসবের সঙ্গে জড়িত আছেন? না। আমার তারা যেদিন তো আকাশ থেকে পড়ার কথা। জি 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 ওই যে আমার যেদিনকে করে ঢুকেছে, হ্যাঁ ইয়ার পরের দিন নাইডে হেরা চট্টগ্রাম জেলখানা গিয়ে হাজির, আচ্ছা গিয়ে দেখা করেছে আপনার সঙ্গে? আমার সাথে দেখা করছে। মানে এই যে টাকা পয়সা নিতে চাইছিল প্রথম অবস্থায়, হুম পরে আমি কই না, আমার কাছে একটা পিস টাকা আছে, ওইখানে টাকাটা লাগে এটা আমি জানি না। এই যে পরে দেখা ধাপে যায় ধাপে টাকাটা দিলেন? হ্যাঁ ধাপে ধাপে এই যে হেরা বলতেছে আপনার ভাই অসুস্থ, টয়লেট থেকে মাথা সাথে ফেটে আসতে, বাঁচত না, জলদি আয়েন। অথচ আমিও জানি না, ফোন দিয়ে দিছি। এই অফিসাররা ফোন দিয়েছে? না অফিসার না, এই কয়েদিরা? ওয়ার্ডের যেই হ্যাঁ মানে যারা ওয়ার্ড ভাড়া নিছে কয়েদি হেরা। আচ্ছা এরা মানে এরা এই কাজগুলা করবে, সেটা আলটিমেটলি প্রশাসন থেকে পারমিটও করা আছে? পারমিট করা আছে। এরা কিছুই বলবে না, কারণ ওদের কাছ থেকে টাকা দিয়ে কিনছে, সবকিছু দায়িত্ব ওদের। ফোন তো ওদের হাতে যাওয়ার কথা না? ফোন হলো যারা আছে কারারক্ষী আছে না, হ্যাঁ ওরা দেয়, যে ওদের কাছে লিস্ট দেয়, এই নাম্বার, এই যে হেরা যে বাহিরে আইসা ওই নাম্বার ফোন দেয়। ওরে সর্বনাশ! ইন্টারনাল এত কিছু তো আমি কোনোদিন শুনি নাই। কিছুদিন আগে, আমি জানি না, কিছুদিন আগে এটা কোন জায়গায় পড়েছিলাম, আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে একজন জেলারকে ধরা হয়েছে, তার সম্পদের পরিমাণ 100 কোটি টাকার উপরে। আমার মনে হয় ইন্টারনালি এগুলো আরো বেশি ইনভেস্টিগেট করা উচিত এবং এসব ব্যাপারে আসলে আরো বেশি সতর্ক থাকা উচিত। আপনার মামলার বাদীকে রাষ্ট্র চার্জশিট হয়েছে মামলার? যে চার্জশিট হয়েছে, চার্জশিট আপনাকে আসামি করা হয়েছে? আসামি করা হয়েছে, ওইখানে 220 দিয়ে আমাকে আসামি করা হয়েছে, 220 ধারাতে। 220 দ্বারা। তো চার্জশিট হলে তো ট্রায়ালে যাওয়ার কথা, এখন ট্রায়ালে মামলা ট্রায়ালে চলে গেছে না? এখন ওই আপনার পক্ষে কোনো উকিল আছে? আমার পক্ষে উকিল আছে। উকিল আপনাকে নিয়ে যায় না? ওই হাজিরার দিন যে আপনার ইয়ে করতে হয় না, রাষ্ট্রের সাথে, পুলিশের সাথে আপনার হয় না, কোর্টে দেখা হয় না? না না, সাক্ষী তো একবার আনানো হয় না। ও সাক্ষী আনেই নাই? সাক্ষী আনেই নাই। সাক্ষীকে মানে সাক্ষী তো এসআই, এসআই ও সাক্ষী আসেই নাই এখন? সাক্ষী আসবে না। সাক্ষী আনতে হলে আপনাকে পয়সা দিয়ে আনতে হবে? আমার পাশে দেন কেন? সাক্ষী তো নিজে থেকেই সাক্ষী দেওয়ার কথা। ওই যে বলতেছি, ওই মানে যে লোকের একটা ছেলের অফিসিয়াল কাজ করে, আপনি চাইলে সাক্ষী, এখন বলতেছে সাক্ষী মাকে আনলে 2-3টা উকিল লাগবো, আমার 30,000 টাকা লাগবো। তো সাক্ষী এনে তো আপনি বিপদে পড়বেন। জি, এখন আমার কাছে না অ্যামাউন্ট টাকা নাই, সাক্ষী আপনাকে টাকা দিয়ে নিয়ে আসতে হবে? আমার টাকা দিয়ে নিয়ে আসতে হবে। নিয়ে এসে আপনাকে আপনি নিজে বিপদে পড়বেন।
সাক্ষী কি আপনার কথায় উঠবে বসবে এরকম তাইলে না, তাহলে সাক্ষী এরা আনবো, সাক্ষী এনে সাক্ষী নিজের মতো সাক্ষী দিবে নাকি আপনার কথা অনুসারে সাক্ষী দিবে? ওরা ওদের মধ্যে সাক্ষী দিব। আচ্ছা, তার মানে বিপদটা ডেকে আনা এটার জন্য আপনাকে পয়সা দিতে হবে। পয়সা দিতে ওরে বাবা, কোন দেশে বসবাস করি। এই যে তারপরে এখন পর্যন্ত খালি এই যে 1 মাস 1.5 মাস পর টাকা পাঠাই দিই এ শুধু হাজিরা ট্রায়াল। হাজিরাটা। তো সাক্ষী এরকম ভাবে যদি হাজির না হয় তো মামলা তো একসময় পোস্টপোন্ড হয়ে যাওয়ার কথা। কিন্তু মামলা কি অবস্থা আছে জানতে চাইলে কিছু বলে এরা না। যে কিছু বলে না। আর ওইখানে গেলে কমপক্ষে 5,000 টাকা লাগে। আমি মাত্র স্যালারি পাই 14,000 টাকা। 14 আমার নিজের সংসার আছে। এখন আমি সেপারেট হয়ে গেছি গা। সেপারেট মানে আপনার বাবা মার কাছ থেকে আলাদা থাকছে। আলাদা হয়ে গেছি গা। এখন আমার 2টা সন্তান, একটা ছেলে একটা মেয়ে। এই ঘটনাগুলো আপনি আজকে যেখানে বললেন এগুলো কি আপনার ফ্যামিলি সব জানে? আমার ফ্যামিলি কিছুই জানে না। ইয়াবারটা তো জানে, মামলা জানে, শুধু ইয়াবারটা জানে। কিন্তু আপনার এই পাস্ট গুলো এগুলো কিচ্ছু জানে না। না, ওইটা জানি না। কিছু কিছু আমার মা সন্দেহ করে, কিন্তু আমার মা সন্দেহ করে যেটা অবশ্যই বাস্তব হয়, তো আমি এড়ে যাই। কিন্তু আমার ওয়াইফও জানে না এগুলা। আপনি এই যে কাজগুলোর থেকে কবে নাগাদ জেল থেকে বের হয়ে আসার পরে কি আপনার ইনভলভ হয়েছেন নাকি তারপরে একবারে? জেল থেকে বাইর হওয়ার পরে আমি মোবাইল একদম বাদ দিয়ে দিছি। মানে আপনি আর এইসব কাজের মধ্যে নাই? একবারে যে কই না, জেল থেকে বাইর হয়েছি যে 2017 30 মে, যে ওই দিন জেল থেকে বাইর হয়েছি। জেল বাইর হওয়ার পরে আমি কোনো খারাপ কাজের সাথে জড়িত নাই। 2017। তার মানে 2 বছর যাবত। আলহামদুলিল্লাহ, দিস ইজ এ ভেরি গুড থিং। আপনি ভালো কাজের মধ্যে আছেন, ভালো কাজ করছেন। বাট কেন বললেন আজকের এই সিক্রেটসে এসে আপনি আপনাকে হয়তো কণ্ঠ শুনেও অনেকে চিনে ফেলতে পারবে, তারপরও আপনি রিস্কটা নিয়ে আজকে লাখ লাখ মানুষের সামনে কেন এই কথাগুলো বললেন? আমি আসছি যে বিশেষ করে যাদের টাকা পয়সা আমি মারছি, তাদের টাকা পয়সা তো দিতে পারবো না। এটা একটা যোগাযোগের মাধ্যম। এখন যারা আমার কথা শুনছেন, অনেকের টাকা পয়সা আমি মারছি, অনেক হক নষ্ট করছি। এটা বান্দার হক, এটা আল্লাহ তাআলা মাফ করবো না যদি বান্দা মাফ না করে। আল্লাহর ইচ্ছা আছে মাফ করা যায়, তারপর আল্লাহ বান্দার উপরে ছেড়ে দিছি। আবার আমি একটা